পার্ট 11, ধারা 378 থেকে 402 পর্যন্ত আছে, কিন্তু আমরা 402 পর্যন্ত আজকে পড়বো না। এই পার্টের বাকি অংশগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। 378 থেকে 462 বি পর্যন্ত সপ্তদশ অধ্যায়, মানে 17 অধ্যায়। 17 অধ্যায়ের বিষয়বস্তু কি? সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। আমি যে বিন্যাস 2 প্রথম দিকে পেনাল কোডের ওই যে ছক করে দিয়েছিলাম, সেখানে দেখবেন যে সপ্তদশ অধ্যায়ের আবার বাম পাশে নিচের দিকে বক্স করে এখানে বেশ কিছু অপরাধ, চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, হ্যাঁ, এই ধরনের অনেক অপরাধের লিস্ট করা আছে। তো সেগুলোই শুরু হচ্ছে। তাহলে এটা হচ্ছে সম্পত্তি বিরুদ্ধে অপরাধ। এতক্ষণ আমরা জানলাম মানব শরীরের বিরুদ্ধে অপরাধ, অফেন্সেস এগেনস্ট প্রপার্টি। পেনাল কোডের যতগুলো অপরাধ আছে তার মধ্যে এই 16 এবং 17 অধ্যায়ের বেশি মামলা হয়, মানে এই জায়গা থেকে বেশি মামলা হয়। সপ্তদশ অধ্যায়ের আমরা প্রথম যে স্ল্যাব, সেখানে আছে হচ্ছে 378 থেকে 402, চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতি। ইংরেজি হচ্ছে থেফট। চুরির আরেকটি ইংরেজি কি বলেন কামরুজ্জামান ভাই? এখানে চুরি ইংরেজি বলছে থেফট। স্যার স্টলেন স্যার। হ্যাঁ, স্টল। স্টল হচ্ছে পাস্ট চুরি। প্রেজেন্ট ফর্ম, আর স্টলেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। জি হ্যাঁ, স্যার। তো থেফট, থেফট থেকে কিন্তু থিপ, মানে যে চুরি করে তাকে থিপ বলা হয়, তাই না? জি থিপ। তো এখানে চোর। থেফট থেকে থিফট, তাহলে থেফট এবং স্টল দুইটা হচ্ছে সিনোনিম। তো আইনে যে শব্দটা ব্যবহার করবে সেটাকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বানিয়ে শব্দ ব্যবহার করা যাবে না, বিশেষ করে কোথায়? রিটেন পরীক্ষার জন্য। রিটেন পরীক্ষায় থেফট আসলে আপনি চুরি লিখে ব্র্যাকেটে স্টল লিখে দিলে ভুল হতে পারে, মানে সঠিক আচ্ছা। টার্ম না লেখার কারণে। জি। এক্সটর্শন, রবারি অ্যান্ড ডাকৈটি। তাহলে এখানে বলপূর্বক আদায় বলছে এক্সটর্শন। এক্সটর্শনকে সাধারণভাবে বুঝতে হলে আপনি লিখতে পারেন চাঁদাবাজি। যেটাই চাঁদাবাজি সেটাই এক্সটর্শন। আর রবারি মানে দস্যুতা, ডাকাতি, ইংরেজি হচ্ছে ড্যাকৈটি। তো আমরা আজকে একটা শুধু জানবো চুরি। তো চুরি নিয়ে জানতে গেলে আমাদের আজকে অনেক সময় লেগে যাবে, তাই আমি জাস্ট আজকে স্যার, একটা জিনিস জানবো। বলেন। স্যার ওই ছিনতাই শব্দটাও কি স্যার এক্সটর্শনের সাথে যায়? ছিনতাই। ছিনতাই, ছিনতাই বলে পেনাল কোডে কোনো অপরাধ নাই। ছিনতাই নাম দিয়ে পেনাল আচ্ছা। কোডে কোনো অপরাধ নাই। ছিনতাইয়ের ইংরেজি স্ন্যাচিং। ছিনতাইয়ের ইংরেজি কি? স্ন্যাচিং। স্ন্যাচ করে নিয়ে যাও মানে দ্রুত আচ্ছা, নিয়ে চলে মানে এটা যাও। যাবে কার সাথে স্যার? মানে এটা যাবে কি এ- এক্সটর্শনের সাথে, না রবারের সাথে, বা আসছে, কিসের সাথে যাবে? ওটা আসছে, ওটা আচ্ছা আসছে। আচ্ছা উদাহরণ, আচ্ছা আচ্ছা। উদাহরণ দিব। ছিনতাইয়ের উদাহরণ দেবো, আপনারাই বলবেন। ওটা বলে দিলে মজা নষ্ট আচ্ছা হয়ে ঠিক যাবে। আছে। আচ্ছা আচ্ছা আপনারাই ঠিক আছে। বলবেন। জি স্যার। আপনারাই বলবেন যে এটা কি হবে। এর মধ্যেই যাবে, এই কয়টার মধ্যেই যাবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি, তাহলে একটা পয়েন্ট, যদি কোনো ব্যক্তি, তাহলে ব্যক্তি থাকবে। অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তির দখল হতে তার সম্মতি ব্যতীত, সম্মতি আর ইচ্ছা একটু আগে আমি শিখালাম, ওই সম্মতি এখানে ব্যবহার হবে। জি। সম্মতিটা আমাদের বারবার আসবে ঘুরে ফিরে। অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়ে স্থানান্তর করে। চুরির হওয়ার যে শর্ত সেটা হচ্ছে পাঁচটি। পাঁচটি কাজ হলে সেটাকে চুরি বলা হবে। কি কি কাজ? কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি, মানে সম্পত্তিটা হবে অস্থাবর বা মুভেবল প্রপার্টি, যেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায়, সরানো যায়, হস্তান্তর করা যায় বা স্থানান্তর করা যায়। কোনো ব্যক্তির দখল হতে মানে সম্পত্তিটা অন্যের দখলে থাকবে, অন্য ব্যক্তির কাছে থাকবে, মালিকের বিনা সম্মতিতে। মালিকের বলতে এখানে যার দখলে আছে তার, অথবা প্রকৃত মালিকের হতে পারে। অসাধুভাবে গ্রহণের অভিপ্রায় মানে সেটা নিয়ে নিবে, এবং এই নিয়ে নেওয়াটার কোনো যৌক্তিক কারণ নাই। যেমন আমি একটা প্রোডাক্ট নিলাম একটা দোকান থেকে, তার বিনিময়ে টাকা দিতে পারি, তার মানে আমি ক্রয় করে নিলাম। এটা হচ্ছে অসাধুভাবে গ্রহণ না, এটা যৌক্তিক এবং ন্যায়ভাবেই। কারণ আমি একটা প্রোডাক্ট কিনে নিতে পারি, এটা প্রচলন আছে। একটা প্রপার্টি বিক্রয় করছে, আমি সেটা কিনে নিতে পারি, সেটা সমস্যা নাই। আমি দোকান থেকে একটা পোশাক নিতে পারি, একটা খাবার নিতে পারি। কিন্তু সেটা যদি আমি টাকা না দিয়ে না বলে নিই, অসাধুভাবে নিয়ে যাই, সেক্ষেত্রে, অসাধু বলতে এখানে অন্যায়ভাবে, মানে অসৎ ভাবে, অসাধু বলতে অসৎ, ডিসঅনেস্টলি স্থানান্তর করা, তার মানে সরিয়ে নেওয়া। এই পাঁচটা বিষয়, চুরির মধ্যে পাঁচটি উপাদান আছে। এই পাঁচটা বিষয় যদি ম্যাচ করে সেটাকে চুরি বলা হবে। এখানে সংজ্ঞাটা কি বলছে? যদি কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি, যদি কোনো ব্যক্তি, তার মানে কোনো ব্যক্তি বলতে এখানে যে অপরাধী সে, তার মানে
চুরিটা কোনো ব্যক্তি তো করবে, এক বা একাধিক ব্যক্তি করবে। কোনো অস্থাবর সম্পত্তি, তাহলে সম্পত্তিটা অস্থাবর হবে। স্থাবর সম্পত্তি যেমন কোনো ভবন, তারপরে কোনো পুকুর, কোনো গাছ যেটা মাটির সাথে লেগে আছে, এই বিষয়গুলো কি করা যায় না, চুরি করা যায় না, কারণ সেগুলো তার সরানো যাবে না। তাই কোনো ব্যক্তির দখল হতে তার সম্মতি ব্যতীত অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়ে স্থানান্তর করে, তবে সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। নিচে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলোকেই সেন্টেন্সে দেওয়া আছে সেখানে, আর এই সেন্টেন্সকে ভেঙে উপাদানগুলো সৃষ্টি করা হয়েছে। শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরির বিষয়বস্তু হতে পারে, অর্থাৎ চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির সাথে সম্পর্কিত, স্থাবর সম্পত্তি চুরি করা যায় না। চুরির ক্ষেত্রে অপরাধী নিজে সম্পত্তি নিয়ে যায়, অপরাধী নিজেই সম্পত্তি নিয়ে যায়। এবার আমি আপনাদের সবার উদ্দেশ্যে প্রশ্ন করব, আপনারা যারা উত্তর দিতে চাইবেন তারা দেখবেন যে নিচে রিয়াকশন বলে বাটন আছে, তার মধ্যে রেজ হ্যান্ড বলে অপশন আছে। যারা যেমন এখন লাইনে আছেন বাসেত ভাই, কিন্তু অন্যরা কেউ যদি লাইনে আসতে চান, কোনো প্রশ্ন করতে চান, দেখবেন নিচে রিয়াকশন বাটন আছে। নিচে রিয়াক্ট বা রিয়াকশন বাটন আছে, সেখানে টাচ করলে তার মধ্যে আপনি পাবেন রেজ হ্যান্ড অপশন। সেই রেজ হ্যান্ডে টাচ করলে আমি বুঝতে পারবো কেউ একজন হাত উত্তোলন করেছেন, তিনি কথা বলতে চাচ্ছেন। তা আমি এখন প্রশ্ন করব সবার উদ্দেশ্যে। চুরি একটা হচ্ছে গোপন, মানে অগোচরে কাউকে না জানতে দিয়ে গোপনে কারো কোনো কিছু নিয়ে চলে গেলাম, এটা হচ্ছে চুরি, আমরা সাধারণত জানি। কিন্তু প্রকাশ্যে যার সম্পত্তি আমি নিয়ে যাচ্ছি তাকে দেখিয়ে কি চুরি করা যায় কিনা? আমার প্রশ্ন বাছেদ ভাই বুঝতে পেরেছেন? প্রকাশ্যে কোনো চুরি করা যায় কিনা? আমি যার সম্পত্তি নিয়ে যাচ্ছি তার সামনাসামনি তাকে দেখিয়েই নিয়ে যাব, সেটা কি চুরি হবে কিনা, এটা প্রশ্ন করছি আমি। রেজাউল করিম ভাই লাইনে আসতে পারেন, আমি লাইনে আসার সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। প্রকাশ্যে তো চুরি করা যাবে না, যখন বলপূর্বক আদায় বা দস্যুতা বা ডাকাতি হতে পারে। আমি চুরি ব্যাখ্যা শুধু চাচ্ছি গোপনেই না, হতে হবে। না, ও, আমি এই মুহূর্তে ব্যাখ্যা চাচ্ছি না, শুধুমাত্র উত্তর চাচ্ছি যে প্রকাশ্যে চুরি করা যাবে কিনা। না না, চুরি হবে না। প্রকাশ্যে চুরি করা যাবে না, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি এখানে উইন্ডোজ 10 বলে একজন ঢুকেছেন এখন, ওনাকে তো আমি, আচ্ছা ওনাকে লাইনে নিয়ে নিই। আপনি উইন্ডোজ 10 যিনি আছেন তিনি কথা না, উনি কথা বলার জন্য লাইন অন করতে পারবেন, সুযোগ দিলাম। তারপরে সিনথিয়া আহমেদ, তার মানে আওলাদ সাহেব। আওলাদ সাহেব লাইনে আসেন। সিনথিয়া আহমেদ নামে যিনি আছেন, ওনাকে লাইন আসার সুযোগ দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আওলাদ সাহেব কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আওলাদ আসসালামু সাহেব কথা আলাইকুম। বলেন। হ্যাঁ, ফুলদানি ওয়ালাইকুম এনে আসসালাম। স্যার হ্যাঁ চুরি তো বলেন। স্যার চুরি তো সাধারণত সম্মতিতে মানে সম্মতি ছাড়া হয়, সম্মতিতে তো হয় না, কাজে আমি গোপনেই করতে সহমত। হয়। হ্যাঁ, আমি বলছি প্রকাশ্যে চুরি করা যাবে কিনা। মনে করেন আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, জি স্যার। আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, হ্যাঁ। আপনি জার- যা মানে জার্নি করছেন বাসে অথবা ট্রেনে, আপনার হাত থেকে একজন মোবাইল ফোনটা নিয়ে চলে গেল, এবং আপনি দেখতে পেলেন যে আমার হাত থেকে একজন ব্যক্তি মোবাইল ফোনটা নিয়ে গেল, তার চেহারাও দেখতে পেলেন, এটা কি চুরি বলা যাবে কিনা? হ্যাঁ স্যার, এটা তো এক্সপ্রেশন হয়ে গেল স্যার, চিন্তার মতো অনেকটা। হ্যাঁ, এই যে ছিনতাই যে শব্দটা আসলো, এই জি ছিনতাই স্যার। শব্দ পেনাল কোডে নাই। হ্যাঁ, ছিনতাই বলে কোনো অপরাধ পেনাল কোডে নাই, তাহলে ছিনতাইটা অন্য নামে পেনাল কোডের মধ্যে আছে, তাই তো? ছিনতাই জি করা তো স্যার। অবশ্যই অপরাধ, পেনাল কোডে সেটা অপরাধ। আছে কিন্তু অন্য নামে আছে। তো হ্যাঁ। আপনি, আরেকটা উদাহরণ দিই, এখানে একজন মহিলাকে নিয়ে নিই। আচ্ছা, রুনু ফাপু আবার লাইন আসবেন। জি স্যার। হ্যাঁ, মনে করেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, উদাহরণ দিচ্ছি, কল্পনা করবেন, সতর্ক থাকবেন জি যেন এই ঘটনা না ঘটে, আমি উদাহরণ দিই। মনে করেন রাস্তায় দাঁড়িয়ে আছেন, আহ, মহিলাদের এরকম হয় না যে গলায় স্বর্ণের কোনো কিছু আছে, চেন আছে, বা হাতে ফোন আছে, বা একটা ভ্যানিটি ব্যাগ আছে, সাইড ব্যাগ জি। আছে। তো এই
যেটাকে ছিনতাই আমরা বলি। দুইজন জি মোটরসাইকেল করে আসলো, একজন পিছনে বসে আছে, মহিলার গলার চেনটা টান দিয়ে নিয়ে চলে গেল। জি এটাকে আমরা সাধারণত ছিনতাই, যে আমার চেন জি ছিনতাই করে নিয়ে চলে গেছে, তাই না? জি। তো এটাকে চুরি বলা যাবে কিনা? স্যার, যেহেতু প্যানেল কোর্টে হচ্ছে যে আহ, চুরি নিয়ে আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে চুরি বলতে পারি না, ছিনতাই বলা যাবে, কিন্তু প্যানেল কোর্টে তো ছিনতাই এটা নাই, অপরাধটা হুম, নাই। কিন্তু এটা যদি আমরা হুম, চুরির ক্ষেত্রে বিবেচনা করি, সেই ক্ষেত্রে তো এটা চুরি হবে না, কারণ চুরি তখনই হবে, মানে আমি যদি ব্যাখ্যা না করি স্যার, এটা চুরি হবে না। চুরি হবে না। না। তাহলে কি হবে আপনার দৃষ্টিতে? এটা ছিনতাই, ছিনতাই তো পেনাল কোডে নাই, অন্য কিছু তো হ্যাঁ, হবে। ছিনতাই অন্য কিছু। এটা হচ্ছে যে কি বলবো স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, এবার এবার দুইটা ঘটনা, আওলাদ সাহেব এবং রুনফা খাতুন। আপনারা চিন্তা জি করবেন, আপনাকে একটা ঘটনা বললাম, আওলাদ সাহেবকে আরেকটা ঘটনা বলেছি। এই দুইটা ঘটনা আমরা এই চুরির যে পাঁচটা উপাদান এটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করছি। মনে করেন হ্যাঁ স্যার, এখানে একটা কোনো একটা হচ্ছে আ- ম্যাচ আম- করবে। আম- হ্যাঁ, আমি শেষ করি। কোনো স্থাবর সম্পত্তি, গলার জি চেন হোক আর হাতের মোবাইল ফোন হোক বা ভ্যানিটি ব্যাগ হোক, জি সেটা তো অস্থাবর সম্পত্তি, তাই তো? জি 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 স্যার। স্যার। আচ্ছা, তাহলে এক নাম্বার ডান। এটা হ্যাঁ। এক নম্বরের সাথে ম্যাচ করে। দুই নম্বর হচ্ছে কোনো ব্যক্তির দখল হতে, তার মানে মোবাইল ফোনটা রনুফা আপু অথবা আওলাদ সাহেবের কাছে ছিল, জি স্যার। হ্যাঁ, তার জি। দখল থেকে চোর নিয়ে চলে গেছে। দুই নম্বর ম্যাচ হ্যাঁ। করে কিনা? জি পরে স্যার। স্যার। ম্যাচ করে। তিন নম্বর পয়েন্ট, মালিকের বিনা সম্মতিতে, সম্মতি মানে আমি ইচ্ছাকৃতভাবে দিয়ে দিলাম। মনে করেন জি আপনার গলায় মালাটা আপনার মেয়েকে আপনি গিফট করে দিলেন, সেটা তো ভিন্ন জিনিস, তাই জি না? কিন্তু আপনি চেন যদি জোর করে ছিনিয়ে নেওয়া যায়, এটা তো আপনার, আপনি তো মালিক জি ওই স্বর্ণের চেনের, তা আপনার বিনা অনুমতিতেই তো নিয়ে গেল, জি তাই স্যার। না? তাহলে তিন নম্বর ম্যাচ। জি আওলাদ জি সাহেব, আপনার মোবাইল ফোন তো আপনার অনুমতি ছাড়াই নিল, তাই না? জি স্যার, এটা অনুমতি ছাড়াই নিছে স্যার। আচ্ছা, চার নম্বর, অসাধুভাবে গ্রহণের অভিপ্রায়ে। আচ্ছা, ওই মোবাইল ফোন হোক আর স্বর্ণের চেন হোক, সে কি আবার ফেরত দিবে নাকি? না আপনাকে কি স্যার। না স্যার। ইচ্ছাকৃতভাবে এসে আবার ফেরত দিবে? সে তো সাধু ব্যক্তি না, সে তো সৎ ব্যক্তি না। সৎ হলে তো হয়তোবা ফেরত দিয়ে যেত। অসৎ জি বলে নিয়ে যাবে, নিয়ে যা কোথাও বিক্রি করে সে হয়তোবা সেই টাকা দিয়ে কোনো কাজ করবে। তার মানে চার নম্বরও ম্যাচ করে কিনা? জি স্যার। পাঁচ নম্বর এবার দেখি, স্থানান্তর। স্থানান্তর বলতে একটা বস্তু এক জায়গায় ছিল, এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, আরেক এটাকে জায়গায়। ট্রান্সফার বা স্থানান্তর বলে। তো জি মোবাইল ফোন ছিল হচ্ছে আওলাদ সাহেবের হাতে বা মানি ব্যাগে বা পকেটে, সেখান থেকে এখন চোরের হাতে। আর অনুফাফুর গলার চেনটা গলা থেকে চলে গেছে চোরের হাতে। পাঁচটা পয়েন্ট ম্যাচ করে কিনা আচ্ছা। বলেন? স্যার, চুরি, হ্যাঁ জি। তাহলে আজ থেকে জেনে রাখান যে চুরি সেটা প্রকাশ্যে হতে পারে, গোপনেও হতে পারে। জি আপনি স্যার। চোরের চেহারাও দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ। তা আমরা ঠিক আছে। আমরা কমন সেন্স অনুসারে জানতাম যে চুরি মানে সবসময় গোপনেই হবে। আমরা গোপনে হবে। সিনেমা নাটকে দেখে দেখে অভ্যাস, বিশেষ করে চঞ্চল চৌধুরীর নাটকে দেখি, তাই না? জি রাত্রে তেল মাখিয়ে চুরি করতে যায়, তো গোপনে, কারণ ধরা পড়ে গেলে তো খবর আছে। তাহলে আমরা পেনাল কোড অনুসারে চুরিটা প্রকাশ্য হতে পারে, যেটাকে আমরা চিন্তায় বলছি, এটা আসলে কি? চুরি। জোর করে, মানে মোটর সাইকেলে করে এসে দ্রুত নিয়ে চলে যাচ্ছে, এটা ডেফিনেটলি কি একটা চুরি হবে। ঠিক আছে? জি স্যার। স্যার, জি হ্যাঁ, এটার সাথে মানে আমাদের যে পাঁচটি শর্ত কিংবা উপাদান আছে, এটার সাথে হুম। রিসেন্টলি আমি গত মাসে ঢাকায় ছিলাম একটা প্রোগ্রামে। তো হ্যাঁ। আমি আর আসার পথে রিক্সায় আসতেছি, মানে ওই হুম। জায়গাতে কান থেকে মানে এইরকম একজন মানে যারা ছিনতাই করে এই কাজের সাথে যুক্ত, তারা কান থেকে মানে স্বর্ণের জিনিসটা, মানে আমাদের কান থেকে স্বর্ণের জিনিসটা নিয়ে চলে আসছে, মানে রিসেন্টলি কার গত কার মাসে। সেটা ভিকটিম কে এটা ছিল, এটা কার কান থেকে? এটা হচ্ছে যে মানে আমার এক কলিগ, আমরা দুইজনে একই রিক্সায় তো আসতেছিলাম। দেখেন, তো আমার দেখেন কলিগের আপনার কান উদাহরণ থেকে দিলাম, আপনার কলিগের সাথে হয়ে গেছে এই ঘটনা। জি স্যার। তো আপনার সাথে যেন না হয় সতর্ক থাকবেন, ঢাকা শহরে বা অন্য কোথাও। জি আর বাইরে, বাইরে যদি বিশেষ কাজে গেলে হয়তোবা স্বর্ণের জিনিস পরিধান না করাই ভালো, তাই না? জি স্যার। না হলে বড় বিপদ হতে পারে। তো এখানে একটু পার্থক্য আছে। ছিনতাই কিন্তু চুরি হয়, আবার ছিনতাইয়ের মধ্যে দস্যুতাও থাকতে পারে, আবার ছিনতাইয়ের মধ্যে কি থাকতে পারে, আপনার ডাকাতিও থাকতে পারে। তো আমরা এর পরে যখন সেগুলো দেখবো তখন বুঝতে পারবো। ঠিক আছে? আপাতত
জেনে রাখেন যে চুরি প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে, এটা কোথাও লিখে রাখেন। যদি নোট পেয়ে থাকেন তাহলে এখানেও এই অনেক ফাঁকা জায়গা আছে, ভিন্ন কালি দিয়ে লিখে রাখেন যে চুরি প্রকাশ্যে হতে পারে, গোপনেও হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে আমরা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যায় যাই। বলা হচ্ছে ব্যাখ্যা একে, ব্যাখ্যা এক, ভূমির সাথে সংযুক্ত থাকা অস্থাবর কোনো বস্তু অস্থাবর সম্পত্তি নয়। আবারও বলছি, ভূমির সাথে সংযুক্ত থাকা অবস্থায় কোনো বস্তু অস্থাবর সম্পত্তি নয়, মানে কোনো গাছ বা কোনো ভবন, বিল্ডিং, বা মনে করেন বিদ্যুতের পোল থাকে না, খুঁটি, হুম। সেগুলো ভূমির সাথে সংযুক্ত থাকে। তো ভূমির সাথে সংযুক্ত থাকে গাছ, পোল বা কোনো কিছু ভূমির সাথে লাগানো আছে, সেটাকে আমরা অস্থাবর সম্পত্তি বলতে পারবো না, কারণ সেটা তো সরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। যতক্ষণ সেটা ভূমির সাথে অ্যাটাচ থাকছে ততক্ষণ। তথা চুরির বিষয়বস্তু নয়, অর্থাৎ কোনো গাছ চুরি করা যাবে না, কিন্তু ভূমি থেকে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে তা চুরির বিষয়বস্তুতে পরিণত হবে। তার মানে গাছ, এটা চুরি করা যাবে না, কিন্তু যা গাছ যখন আমরা কেটে ফেলবো, কাটার সঙ্গে সঙ্গে সেটা চুরির স্থাবর থেকে বিষয়বস্তু তৈরি করবে। অস্থাবর সম্পত্তিতে পরিণত হবে, তার মানে সেটা চুরি করা যাবে। তার মানে গাছ কাটা, কাটা শব্দটা যদি বলি তাহলে সেটা চুরিযোগ্য বা চুরি করা যাবে বা সেটা চুরি হয়ে যাবে। কেউ যদি অন্যের ভূমিতে যে জি স্যার। তার অনুমতি ছাড়া একটা গাছ কেটে ফেলে এবং তার উদ্দেশ্য থাকে সেটা নিয়ে চলে যাবে মালিকের অনুমতি ছাড়া, তাহলে সে গাছটা চুরি করেছে মর্মে গণ্য হবে। বুঝতে পারলেন? জি এবার স্যার। এবার দেখেন ব্যাখ্যা দুই, কোনো বস্তুকে ভূমি থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে স্থানান্তর করলে তা চুরি হতে পারে। একটু আগে যেটা বললাম, গাছ বিচ্ছিন্ন করছি ভূমি থেকে, তাহলেই সেটা চুরি হয়ে যাবে। ব্যাখ্যা তিন, কোনো ব্যক্তি যদি কোনো বস্তুকে স্থানান্তর করতে কোনো প্রতিবন্ধক অপসারণ করে, তবে এর মাধ্যমে মূলত বস্তুটিকে স্থানান্তর করা হয়েছে মর্মে গণ্য হবে। উদাহরণ দিই, মনে করেন যে নদীতে নৌকা আছে এবং এই নৌকাটা পাড়ে অ্যাঙ্কর করা আছে, মানে নোঙর করা আছে, কোনো খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধা আছে। এখন যে চোর, তার উদ্দেশ্য সে নৌকাটা চুরি করবে, কিন্তু এই জায়গা থেকে চুরি করবে না, নদীতে স্রোত আছে, সে দড়িটা যদি খুলে দেয় বা কেটে দেয়, তাহলে নৌকাটা স্রোতের টানে ভেসে চলে যাবে কিনা? জি স্যার। নৌকাটা ভেসে চলে যাবে কিনা? চলে যাবে স্যার। কেউ উত্তর দেন। চলে যাবে। তার মানে ওই যে বেঁধে রাখা ছিল, এক জায়গায় ছিল, চলে যাবে। দড়িটা কেটে দিয়ে প্রতিবন্ধকতা অপসারণ করলো, রিমুভ দা অবস্টাকল, তাহলে নৌকাটা চলে গেল, 1 কিলোমিটার পরে সে ওখান থেকে নিয়ে চলে গেল, তাহলে এটাও কি হবে? চুরি জি হবে। স্যার। মনে করেন একটা গরু বাধাই জি করা স্যার, এটা আছে, ফিল হবে। একটা গরু ছাগল বাধাই করা আছে, এখন সেটাও যদি সে খুলে দেয় এবং গরু এমনিতেই ধীরে ধীরে চলে যাচ্ছে, এমনিতেই ধীরে ধীরে চলে যাচ্ছে, এসে একটু দূরে যায় সে গরুটা নিয়ে চলে গেল, সেটা কি হবে? চুরি হবে এই ব্যাখ্যা চুরি অনুসারে। হবে। আবার মনে করেন একটা আহ, কার কার গাড়ি, মনে করেন 4 চাকার গাড়ি, মনে করেন যে এক জায়গায় কি করা আছে, পার্কিং করা আছে। এখন ঢালু জায়গা, হয়তোবা পিছনে কোনো ইট দিয়ে চাকার নিচে ইট দেওয়া আছে যেন গাড়িটা গড়ে যেতে না পারে। এখন কোনো ব্যক্তি যদি ওই চাকার ইটটা সরিয়ে দেয়, তাহলে গাড়ি ধীরে ধীরে গড়ে একটু দূরে যাবে, তখন সে গাড়িটা যদি নিয়ে চলে যায়, তাহলে সেটা কি হবে? চুরি হবে। যদিও চুরি সে হবে। ইট সরিয়েছিল, যদিও সে ইট সরিয়েছিল প্রথমত, ওই কার গাড়িটা সরায়নি, কিন্তু পরে যদি সে নিয়ে যায় এবং তার উদ্দেশ্য যদি থাকে যে এই ইটটা সরিয়ে দিব, কার গাড়িটা একটু দূরে যাবে, তারপর নিয়ে যাব, ইট সরানোর সাথে সাথেই যখন কার গাড়িটা চলতে শুরু করলো, গড়তে শুরু করলো, তখনই সেটা চুরি মর্মে গণ্য হবে, যদিও সে পরবর্তীতে কার নিয়ে যেতে পারুক আর না পারুক। বোঝা যাচ্ছে? জি স্যার। তারপরে গোলাকার যদি অন্য কোনো বস্তুর কথা বলি, যেমন কোনো ড্রাম বা অন্য কোনো কিছু যে হয়তো বা ঠেকে দেওয়া আছে, সেটাকে যদি গড়তে দেওয়া হয়, দূরে সরে গেল, সেটা নিয়ে চলে যাবে। তো যেই মুহূর্তে মুভ করতে শুরু করলো, ওই মুহূর্তে সেটা চুরি বলে গণ্য হবে। মনে করেন যে একটা ছাগল রাস্তায় ঘাস খেয়ে বেড়াচ্ছে, রাস্তার পাশে কোনো ভূমিতে। এখন এই ছাগলকে পাতার লোভ দেখে একটু দূর থেকে যদি পাতা দেখানো হয়, বিশেষ করে কাঁঠালের পাতা খেতে পছন্দ করে, এখন ওই কাঁঠালের পাতার লোভে যদি
ছাগলটা তার পিছু পিছু চলতে শুরু করে। যদিও চোর যদি দাবি করে আমি তো তার গায়ে হাত দিইনি, ছাগলটা ধরে নিয়ে যাইনি বা তার দড়ি ধরে টানি নাই, আমার কাছে পাতা ছিল, আমার পাতা দেখে সে নিজে নিজে আমার পিছু পিছু চলে আসছে। তো তার যদি উদ্দেশ্য থাকে যে হ্যাঁ, আমার পিছু পিছু তা ইন্টেনশনালি ইচ্ছাকৃত ভাবে যদি এই কাজটি করে, তাহলে এই যে যতক্ষণ ছাগল, যে মুহূর্তে ছাগল তার দিকে চলতে শুরু করলো, ওই মুহূর্তে সেটা চুরি বলে গণ্য হবে, যদিও ছাগলের গায়ে টাচই করেনি। তাহলে বুঝতে পারছেন বিষয়গুলো? জি স্যার, জি জি। ব্যাখ্যা 4, কোনো ব্যক্তি যদি কোনো বস্তুকে স্থানান্তর করতে কোনো জন্তুকে গতিশীল করে, তবে এর মাধ্যমে মূলত বস্তুটিকে স্থানান্তর করা হয়েছে মর্মে গণ্য হবে। মনে করেন আগের সময়ে গরুর গাড়ি, তারপরে ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, এই ধরনের গাড়িতে করে মূল্যবান পণ্য সামগ্রী বহন করা হতো। এখন মনে করেন এক জায়গায় দাঁড়িয়ে আছে কোনো ঘোড়ার গাড়ি বা কোনো গরুর গাড়ি, বা একদিকে চলাফেরা করছে, একদিকে যাচ্ছে, কোনো কারণে যদি সেখানে যে ব্যক্তিটা বসে আছে সে যদি হয়তো বা একটু পিছনে আছে, বা তার পিছু পিছু গাড়িটা যাচ্ছে, বা হয়তো বা এরকম থাকতে পারে যে ঘোড়া বা গরু বা হয়তো বা স্লেজ গাড়ি থাকে, যেটা কুকুর চালিত গাড়ি, যেটাই হোক, কোনো জন্তু চালিত কোনো যদি গাড়ি, এই গাড়ির গতিপথ যদি একদিকে আছে অন্যদিকে যদি সরিয়ে দেয়, এবং তার উদ্দেশ্য থাকে যে এটা রাস্তা দিয়ে যাচ্ছে, আমি জঙ্গলের দিকে দিয়ে দিলাম এটা গাড়িটাকে, যখন জঙ্গলের দিকে চলে যাবে নির্জন জায়গায়, তখন এর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে গাড়িতে সেগুলো আমি নিয়ে নিব, এরকমের যদি ইন্টেনশন বা ইচ্ছা থাকে, তাহলে এটাও কি হবে, চুরি হবে। জি জি। কারণ এগুলো সবগুলোই যে 5টা উপাদান আমরা একটু আগে দেখলাম, এই 5টা উপাদানের সাথে ম্যাচ করবে তাই। এখন একটা ঘটনা চুরি কিনা এটা বোঝার জন্য আমাদের 5টা উপাদানের সাথে সবসময় ম্যাচ করানোর চেষ্টা করতে হবে, তাই 5টা উপাদান মনে রাখা জরুরি। ব্যাখ্যা 5, চুরির সংজ্ঞায় উল্লেখিত সম্মতি প্রকাশ্য বা অনুমিত হতে পারে, কিংবা উক্ত সম্মতি বস্তুটির দখলকারী বা সম্মতি প্রদানের অধিকারী কোনো প্রকাশ্য বা অনুমিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে পারে। তা আমরা এই যে অনুমতি দেওয়া বা সম্মতি দেওয়া, ইংরেজি হচ্ছে কনসেন্ট, রাজি আছে কিনা, তো এইটা যে মালিক বা যার দখলে আছে সে প্রকাশ্যও দিতে পারে, আবার কি প্রকাশ্য ছাড়াও দিতে পারে। যেমন মনে করেন আমার বন্ধু যদি আমার কাছে আসে, সে বলল যে দোস্ত তোমার এই বইটা একটু আমি পড়ার জন্য নিয়ে যাব। এখন আমার দিকে তাকালো, আমি তাকে হ্যাঁ না কিছুই বললাম না, সে হয়তোবা বললো যে বন্ধু মানুষ, বই হয়তোবা দিতে চেয়েছে, সে তুলে নিয়ে চলে গেল, তাহলে এটাকে কি বন্ধু বন্ধুর বই চুরি করে নিয়ে গেছে এটা বলা যাবে? কে লাইনে আছেন? যাবে না। রেসপন্স করেন। বলা যাবে না, বন্ধু বন্ধুর বই নিয়ে গেছে, হয়তোবা মনে করেছে যে না, হ্যাঁ এটা বলা যাবে না। যে নিয়ে গেছে আবার দিয়ে দিবে, কারণ নিয়ে নেওয়ার তো ইচ্ছা নাই। না স্যার। আবার মনে করেন কিছু বলছেন। না স্যার, এটা তো নিয়ে যাওয়া যাবে না এটা, কারণ বন্ধু তো, হ্যাঁ, বন্ধুর বই তো বন্ধুর বই বন্ধু বন্ধু পড়তে পড়তে নিয়ে গেছে, সে তো বলছে যে আমি কিছুদিন পরে দিয়ে দিব, তাহলে আমি হ্যাঁ প্রকাশ্য অনুমতি দিলাম না? আমি যদি সরাসরি বলি না দেব না, তাহলে সেটা অনুমতি না, কিন্তু আমি মুখে কিছুই বললাম না। আবার একটা কথা আছে না যে নীরবতাই সম্মতির লক্ষণ, সে ধরে নিতে পারে যে হ্যাঁ হ্যাঁ বন্ধু আমাকে দিয়ে দিল, ব্যস্ততার কারণে হয়তো বা মুখে কথা বলতে পারেনি, হয়তো বা ইশারা করলো ঠিক আছে নিয়ে যাও, তো হ্যাঁ স্যার, এরকম এটাই হতে ধরে পারে। নিবা। হ্যাঁ, আর একটা উদাহরণ দিই, মনে করেন আমার হাতে একটা মোবাইল ফোন, এটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাকে টেকনিশিয়ানের কাছে দিতে হবে। টেকনিশিয়ানের কাছে দিলাম, টেকনিশিয়ান বললো ঠিক আছে স্যার, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, আপনার কাজ থাকলে সেরে আসেন। এখন এই যে 2 ঘন্টা এই মোবাইল ফোনটা একজনের কাছে দিলাম আমি, তাহলে এই মোবাইল ফোনটার মালিককে আমি, আর যে টেকনিশিয়ান বা মেরামতকারীর কাছে দিলাম সে হচ্ছে তখন এই মোবাইল ফোনটার দখলকারী হবে, তার মানে পজেশন তার কাছে হবে। তাহলে মালিক বা ওনারশিপ আমার, মোবাইল ফোন এখন যার কাছে আছে, ওই যে মেকারের কাছে আছে, যে টেকনিশিয়ান তার কাছে আছে, সে হচ্ছে এটা দখলকারী বা পজেসর। তাহলে ওনারশিপ বা মালিকানা আর দখলকারী বা প্রজেসর, এই দুইটা পার্থক্য বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, তো এখন যদি ওই মোবাইল ফোনটা ওই দোকান থেকে, যে দোকান আমি মেরামত করতে দিছি সেখান থেকে যদি চুরি হয়ে যায়, তো এখানে তো আমার অনুমতি নেওয়ার এখানে বিষয় না, অনুমতি কার নিতে হবে? ওই দোকানে যে দায়িত্বে আছে, দোকান থেকে। কারণ তার দখলে আছে। এখন
ওই মোবাইল ফোনটা সেখান থেকে নিতে হলে তার অনুমতি ছাড়া যদি নেয়, যেহেতু দোকানে আছে, দোকানদারের বা ওই টেকনিশিয়ানের অনুমতি ছাড়া নিয়ে গেলে সেটা চুরি হয়ে যাবে, তাই না? জি স্যার। কারণ তাই। মোবাইল ফোনের মালিক আমি হলেও মোবাইল ফোনের অবস্থান কোথায় এখন? দোকানে। তাই দোকানদার এখন টেম্পোরারি একটা মালিকের কাজ করছে, কারণ এটার হেফাজতকারী এখন সে। কারণ আমার মোবাইল ফোনটা আমি তার জিম্মায় দিলাম, সেটা সে এখন যত্ন করে রাখবে, সেরে আমাকে দিয়ে দিবে। আর সেখান থেকে হারিয়ে গেলে তো আমি তার থেকে ঠিকই আদায় করে নিব, যে আমার মোবাইল ফোন তোমার কাছ থেকে হারিয়েছে, চুরি হয়েছে, এবার তুমি দাও। তাই নয় কি? জি স্যার, তাই। আমি তো হ্যাঁ, দিতে এখন বাধ্য স্যার। সেটাই। তাহলে এখানে কার দখলে আছে এটাও কিন্তু একটা ব্যাপার। এখন এখানে একটা হ্যাঁ। প্রশ্ন করি, নিজের সম্পত্তি নিজে চুরি করা যায় কিনা? একটু আগে একটা প্রশ্ন করেছিলাম প্রকাশ্যে চুরি করা যায় কিনা, এখন প্রশ্ন করছি নিজের সম্পত্তি নিজে চুরি করা যায় কিনা। মানে মালিক তার অস্থাবর সম্পত্তি চুরি করতে পারে কিনা। মনে করেন আপনার একটা মোবাইল ফোন আছে, আপনার মোবাইল ফোন আপনি চুরি করতে পারবেন কিনা? হ্যাঁ স্যার, এটা কিভাবে হবে স্যার? আমার ফোন আমি নিজে চুরি করবো কি করে? আচ্ছা, মনে করেন এই যে আমি এই মোবাইল ফোনটা সারতে দিলাম দোকানে। এখন এই মোবাইল ফোনটা বললো যে ঠিক আছে, এটা সারতে 1,000 টাকা লাগবে, আপনি 1,000 টাকা দিয়ে এই 2 ঘন্টা পরে নিয়ে যান। এখন আমি 2 ঘন্টা পরে দোকানে গেলাম, দোকানে যেয়ে দেখছি যে খুব ব্যস্ত আছে দোকানদার, এবং আমার মোবাইল ফোনটা সারা হয়ে গেছে, রেখে দিয়েছে, একটা উপরে রেখে দিয়েছে। এখন আমি তাকে না বলে এই মোবাইল ফোনটা নিয়ে চলে আসলাম, তাকে টাকা দিলাম না, তাহলে আমার মোবাইল ফোন দোকান থেকে যদি আমি নিয়ে চলে আসি, এটা চুরি হবে কিনা বলেন? জি স্যার, তাহলে তো চুরি হবেই, কারণ তার এটা চুরি হবে, পারিশ্রমিক আমি। কারণ আমি আমার মোবাইল ফোনটা বৈধভাবে তাকে দিলাম, তার কাছে যে গেল সে তো আর চুরি করেনি দোকানদার। কিন্তু আমি না। যখন টাকা না দিয়ে, তার জিম্মায় আছে মোবাইল ফোন, তার দখলে আছে, সেখান থেকে যদি আমার মোবাইল ফোনটা আমি নিয়ে চলে আসি, তাও এটা চুরি হবে। তার মানে নিজের সম্পত্তিও নিজে চুরি করা যায়। চুরি করা যায়। বুঝতে পারলেন বিষয়টা? বুঝতে বুঝতে পারলাম স্যার। পারলেন? হ্যাঁ। তাহলে এই জি চুরি স্যার। বিষয়টা কিন্তু অনেক পেঁচানো, চুরি বিষয়টা অনেক পেঁচানো। এখানে অসংখ্য উদাহরণ আছে, এই উদাহরণগুলো আপনাদেরকে পড়তে হবে, ইংলিশ বাংলা উভয় দেওয়া আছে। উদাহরণগুলো পড়ে নেবেন, আমি কয়েকটা পড়ে দিচ্ছি। দেখেন, জেড এর সম্মতি ছাড়া, মানে তার ইচ্ছা নাই, না বলে তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে এ একটি গাছ কাটে। তাহলে জেড এর সম্মতি নাই, এবং তার জমিতে গাছ কেটে ফেলেছে, নিয়ে যাবে। এই ক্ষেত্রে জমি হতে গাছটিকে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে এ চুরি সংগঠন করেছে, তার মানে এটা চুরি হবে, গাছ কেটে ফেলেছে তাই। আর গাছ যদি কাটার আগ পর্যন্ত সেটা চুরি হবে না। বোঝা গেল? জি স্যার, বোঝা গেল। এ পকেটে কুকুরের জন্য একটি টোপ বা খাবার রাখে, মনে করেন পকেটে একটা বিস্কিট আছে, এর ফলে জেড এর কুকুর তাকে অনুসরণ করতে শুরু করলো। এখন একটা দামি কুকুর, কিছু কুকুর আছে না যে রাস্তার কুকুর না, সেগুলো মানুষ পোষে, দামি কুকুর, 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ টাকা দামেরও কুকুর আছে। তো একজনের কুকুর মনে করেন বিস্কিট দেখালো, এখন ওই বিস্কিটের লোভে কুকুরটা তার পিছনে পিছনে চলতে শুরু করলো। যে মুহূর্তে চলতে শুরু করলো, সেই মুহূর্তে সেটা চুরি হয়ে গেছে, এটা ধরে নিতে হবে। এটাই আছে, একটু আগে আমরা ব্যাখ্যায় দেখলাম না এগুলো? ব্যাখ্যা অলরেডি আপনাদের বলে দিয়েছি আমি। যদি জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার বা যাবার অভিপ্রায়ে, অভিপ্রায় মানে ইচ্ছায়, ইন্টেনশনে এটি করে, মানে ওই যে খাবার দেখে কুকুরকে পিছনে পিছনে আসতে দিল, তবে কুকুরটি তাকে অনুসরণ করা শুরুর সঙ্গে সঙ্গে এ চুরি সংগঠন করেছে মর্মে গণ্য হবে। অর্থাৎ কুকুর যেই মুহূর্তে তার পিছনে পিছনে যাচ্ছে, জাস্ট আমি একটু বিস্কুট দেখালাম, আমার পিছনে পিছনে আসতে শুরু করলো, ওই মুহূর্তে এটা চুরি। ওই কুকুর নিয়ে পালিয়ে যাওয়ার দরকার হবে না, যখনই চলতে শুরু করলো ওই মুহূর্তে চুরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি এখন স্যার। যদি ইচ্ছাকৃত ভাবে না করে, যে আমি বুঝতে পারিনি যে আমার পিছনে পিছনে কুকুর আসছে, তখন সেটা চুরি হবে না। কিন্তু যদি মামলা হয়ে যায়, মামলা থেকে তখন তাকে প্রমাণ করতে হবে যে আমার ইচ্ছা ছিল না চুরির। এ একটি সম্পদের বাক্স বহনকারী একটি ষাঁড় দেখতে পায়, সম্পদ গ্রহণের অসাধু অভিপ্রায়ে এ ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালনা করে। ষাঁড়টি যে মুহূর্তে ভিন্ন দিকে চলতে শুরু করলো, ওই মুহূর্তে চুরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই ধরনের উদাহরণগুলো দেখতে হবে। স্থানান্তর হয়ে গেল আর কি স্যার। হ্যাঁ, দেখেন চুরির উদাহরণগুলো, ইলাস্ট্রেশন গুলো। এ রাজপথে, রাজপথে মানে মেন রোডে, হাইওয়েতে,
এখানে ইংরেজিতে করেছে হচ্ছে হাই রোড। আমরা হাইওয়ে বা মেন রোড, বা আমরা ছোটবেলা এটা বলতাম বিশ্ব রোড। বিশ্ব রোড কেন বলতাম জানি না, বড় রোড রোড মেন রোডকে বিশ্ব রোড, হাই রোডকে বলা হতো। আচ্ছা, এ রাজপথে, এটাকে রাজপথ বলা হয়, রাজারা হয়তো বা চলাফেরা করতো, একটি আংটি কুড়িয়ে পায় যা কারো দখলে ছিল না। এখন আংটিটা কুড়িয়ে পেলে কার আংটি সেটা তো আর জানা যাচ্ছে না, এই কারণে কারো দখলে ছিল না। কার আংটি এটা জানা গেলেও যেহেতু কারো দখলে নেই, এটা হারিয়ে গেছে কারো থেকে, সেক্ষেত্রে দখলচ্যুত হয়ে গেছে, তাই এটা কি দৈবভাবে পাওয়া। এই আংটিটি গ্রহণের ফলে চুরি সংগঠিত করেনি, কিন্তু সে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, বা আরেকটা শব্দ আছে তশরুপ, এটাকে ইংরেজিতে বলে ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি। ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন, তো মিস অ্যাপ্রিপিয়েশন বলতে হচ্ছে আত্মসাৎ বা তশরুপ। তো যদি কারো দখল থেকে নেওয়া হয়, কারো বাড়ি থেকে নেওয়া হয়, কারো গাছ থেকে নেওয়া হয়, মনে করেন যে আমার জমিতে একটা গাছ আছে, এই গাছ থেকে কেউ যদি আম পেড়ে নেয়, তাহলে এই গাছটা কার? জমির মালিকের। তাহলে গাছে যে আম ধরে আছে সে আমটা নিলে কিন্তু চুরি হবে, আত্মসাৎ হবে না। বুঝতে পারলেন? জি স্যার। এখন যদি গাছের নিচে আম পড়ে থাকে, যদি গাছের নিচে আম পড়ে থাকে, সাধারণত ঝড়ের মধ্যে আম পড়লে মানুষ যে আগে নিবে তার হয়ে যায় না? জি, তাই দেখেছি স্যার ছোট থেকেই। তাই তো এটা এটা হচ্ছে প্রচলন। সেক্ষেত্রে কিন্তু এটা চুরি হবে না, আত্মসাৎ হয়ে যাবে। যদি ওই সেন্সে আমরা চিন্তা করি যে আহ, একটা আম পড়ে আছে জমির নিচে, তো ওই আমটা একজন যদি কুড়িয়ে নিয়ে চলে যায়, একটা নারিকেল পড়ে আছে, একটা তাল পড়ে আছে, নিয়ে যায় একটা ফল, তো সাধারণত আমরা প্রচলিত আছে নিয়ে যায় মানুষ। যদি গাছের নিচে পড়ে থাকে কোনো ফল, মানুষ নিয়ে নেয়। তো এটা কিন্তু আত্মসাতের মধ্যে পড়বে। এবং ধর্মীয় যদি চিন্তা করি, ইসলামের চিন্তাতেও কিন্তু এটা কি হবে? পাপ হবে। অন্যের সম্পত্তি তার থেকে না বলে নেওয়া কিন্তু কি হবে? পাপ হবে। কারণ এটা বান্দার হক আর আল্লাহর হক, দুইটা জিনিস আছে, তো এটা বান্দার হক নষ্ট হবে। বুঝতে পারলেন? জি স্যার। ওমর খায়ের ভাই, কি বলবেন বলেন। জি স্যার, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। যে কুড়িয়ে পাওয়াটা কিন্তু স্যার যদি ইয়েতে হয়, যেমন রাজপথে বা অন্য কোনো জায়গায় হয়, বা কোনো একটা রোডে যে রাজপথ বাদ দিয়ে যদি হয়, তাহলে হুম। কি হবে এটা? এখানে পথে কোনো কিছু মানুষ চলাফেরা করতে লেগে পড়ে গেছে, এটা ভাবতে হবে। হ্যাঁ, পথ, জি স্যার, জি। পথ কি কোনো ব্যক্তির মালিকানাধীন হয়? না স্যার। না। কিন্তু আপনার জমিতে একটা আম গাছ আছে, জমিটা কার? আপনার। এটা আপনার ব্যক্তি মালিকানাধীন না? জি স্যার। এখন রাজপথ এটা পাকা রাস্তা হতে হবে তা না, আমরা সরকারি রাস্তা বলি। আপনার বাড়ির পাশে দিয়েও মাটির সরকারি রাস্তা থাকতে পারে গ্রামের মধ্যে, তাই না? মনে করেন জি মিস্টার রহিম নামে একজন ব্যক্তি, তার বাড়ির পাশে দিয়ে ছোট একটা 6 ফিটের রাস্তা আছে, এবং সেটা কি সরকারি রাস্তা। তো এই সরকারি রাস্তার উপরে যদি পড়ে থাকা বোঝায়, তাও এটাকে রাজপথে পড়ে থাকাই বোঝাবো। কারণ যে দিক দিয়ে সাধারণত মানুষ চলাচল করে সেই দিক দিয়ে সাধারণত মানুষের কোনো কিছু পড়ে যেতে পারে, জি এই স্যার, জি সেন্সে জি। এটা বলা হয়েছে। এখন মনে করেন যে একটা আংটি আপনার বাড়ির উঠোনে পড়ে আছে, উঠোন বুঝেন তো? উঠোন বুঝেন? জি স্যার, জি। একটা স্বর্ণের আংটি আপনার বাড়ির উঠোনে পড়ে আছে আপনার মিসেসের। এখন ওই উঠোন থেকে যদি আপনার বাড়িতে একজন বেড়াতে এসে সে নিয়ে যদি চলে যায়, এটা চুরি হবে। এখন উঠোনে পড়ে আছে মানে পড়ে পেলাম, খুঁটে খেলাম, নিয়ে চলে গেলাম, এটা কিন্তু হবে না, কারণ ওই উঠোনটাও আপনার। জি স্যার, বুঝতে পারলাম? জি আপনার স্যার, বাড়ির জি। ভিতর থেকে নিয়ে যাচ্ছে, তার মানে উঠোনটা আপনার। এখন ওই আপনার বাড়ির সাথে যদি একটা রাস্তা থাকে সরকারি, মাটির হোক আর পাকা হোক, রাস্তার উপরে যদি পড়ে থাকে তখন নিয়ে গেলে এটা চুরি হবে না, এটা আত্মসাৎ হবে। সৎভাবে চিন্তা আর- করতে গেলে রাস্তায় পড়ে থাকা জিনিস কেন নিব? নেওয়া যাবে জি না, স্যার। নিলে অপরাধ হবে। কামরুজ্জামান ভাই, ক্লিয়ার? আচ্ছা, ওমর খায়ের ভাই লাইনে থাকেন। জি স্যার, জেড জি। এর দখলে থাকা একটি বাড়িতে একটি টেবিলের ওপর একটি আংটি দেখতে পায়, একটু আগে যেটা বললাম। হ্যাঁ, জি স্যার। উক্ত সময় আংটিটি গ্রহণ করলে তল্লাশির মাধ্যমে ধরা পড়তে পারে ভেবে এই আংটিটি যেন জেড খুঁজে না পায় এমন স্থানে লুকিয়ে রাখে। তার মানে আংটির সাথে সাথে নিল না, এক জায়গায় ছিল যেটা দেখা যাচ্ছে, সেটা
লুকিয়ে এমন জায়গায় রাখলো, হ্যাঁ, মানে জি স্যার। এক ব্যক্তি আপনার বাড়িতে এক প্রতিবেশী বেড়াতে আসছে, এসে একটা আংটি দেখতে পেলো টেবিলের উপরে, সেই আংটিটা সে পকেটে নিল না। কারণ যদি বুঝতে পারে যাওয়ার সময় যে আমার আংটি পাচ্ছি না, আপনার মিসেস, দেখি সবার হাত তল্লাশি করি, শরীর তল্লাশি করি, তো তল্লাশি করলে ধরা পড়তে পারে ভেবে বাড়ির এমন একটা গোপন জায়গায় সে রেখে দিল বাইরে, হয়তো আপনার দরজার পাশে একটা ইট আছে, ওই ইটের নিচে চাপা দিয়ে রেখে দিল। সে জি। পরে যখন এটা সম্পর্কে কেউ ভুলে যাবে, 3-4 দিন পরে এসে সে নিয়ে যাবে, এই হচ্ছে তার প্ল্যান। তার মানে আলটিমেট ইন্টেনশন কি? সরাই নেওয়া। জি চুরি স্যার, জি। করে নেওয়া। চুরি করে চুরি নেওয়া। করে। মানে, মানে যেভাবে হোক এখন না নিক, আমি পরে, ইন ফিউচার সে নিবে। তো এই যে সরাই নিবে। জি। সরাই নিবে, এই যে প্ল্যান, এই কারণেই এর অভিপ্রায় ছিল যখন আংটিটি হারানোর বিষয়টি জেড ভুলে যাবে, মানে একটা আংটি 1 মাস 2 মাস হয়ে গেলে মানুষ কি ওই আংটির কথা কি ভুলে যাবে। ভুলে যাবে, ভুলে যাবে, মানে জি ওইটা স্যার। নিয়ে আর খোঁজাখুঁজি করবে না, তখন তা গ্রহণ করে বিক্রয় করবে, এটা হচ্ছে তার প্ল্যান। এক্ষেত্রে প্রথম যখন টেবিলের উপর থেকে সরিয়ে ওই যে ইট দিয়ে চাপা দিল বা অন্য কোথাও রাখলো, বা আপনার বইয়ের একটা কি আছে, বুক সেলফ আছে, বুক সেলফের বইয়ের সেলফ। ফাঁকের মধ্যে রেখে দিল, বা একটা বইয়ের মধ্যে রেখে দিল, বা একটা বালিশ আছে বালিশের মধ্যে ঢুকিয়ে রাখলো, বা পোশাকের একটা আপনার ওয়ারড্রপ আছে, ওয়ারড্রপের একটা আপনার ড্রয়ার খুলে কোনায় রেখে দিল। সাধারণত ওখানে তো কেউ আংটি রাখবে না, কিন্তু চোর ঠিকই জানে যে আমি ওখানে রেখেছি। পর একদিন বেড়াতে এসে আবার ওখান থেকে নিয়ে যাবে, যখন ভুলে যাবে আপনার মিসেস ওই আংটির কথা, হারিয়ে জি গেছে বলে স্যার। মনে করবে, হয়তো বা বাড়ির বাইরে কোথাও হারিয়ে গেছে। তো যখন টেবিল থেকে সরিয়ে অন্য কোথাও রাখলো, তখনই কি হয়ে গেল? চুরি চুরি। সংগঠন হয়ে গেল। ওই যে গাছ জি কাটার স্যার। সঙ্গে সঙ্গে, গাছ কাটার সঙ্গে জি। সঙ্গে যেমন চুরি হয়ে যায় তেমন, আবার ওই যে কুকুর যখন চলতে শুরু করলো তখনই চুরি হয়ে গেল। তেমনই মানে যেখানে থাকার কথা সেখান থেকে যদি চোর নিচ থেকে সরায়, এটা অসাধুভাবে নেওয়ার উদ্দেশ্যে, তাহলে তখনই চুরি হয়ে গেছে। পরে স্থান সেটা নিক পরিবর্তন আর না হলেই। নিক, স্থান পরিবর্তন হলে এবং তার মনের জি। মধ্যে অসাধু উদ্দেশ্য থাকলে, এটা জি স্যার। অস্থাবর সম্পত্তি যদি হয়, এবং এই স্থানান্তর মালিকের অনুমতি ছাড়া যদি হয়, এবং মালিকের দখলে প্রত্যক্ষ বা পরোক্ষ, প্রত্যক্ষ মানে মনে করেন এটা কি, আমার একটা সরাসরি ডায়েরি, বই। হ্যাঁ, ডায়েরি, জি হুম, স্যার। এটা আমার ডায়েরি, এটা আমার মনে করেন ডায়েরি, কারণ একটা অ্যাডভোকেটের ডায়েরি কিন্তু অনেক মূল্যবান সম্পদ। তো মনে জি করেন স্যার। এই ডায়েরি বেশ মুজি। আমার আমার ব্যাগে থেকে যদি কেউ নিয়ে যায়, এটা চুরি হতে পারে আমাকে না বলে। এখন এই ডায়েরিটা আমার, কোর্টে তো সবার কি থাকে, আলাদা আলাদা টেবিল থাকে বসার, তাই না? তো জি এই স্যার, জি। ডায়েরিটা আমার কখনো ব্যাগে থাকে, কোনো টেবিলের উপরে থাকে, মনে করেন এই ডায়েরিটা যদি আমি আমার টেবিলের উপরে রাখি, তো আমার টেবিল থেকে নিয়ে গেলেও কি আমার দখল থেকে নিয়ে যাওয়াই বোঝাবে, নিয়ে গেছে বোঝাবে না? তাহলে চুরি, জি। আমার ব্যাগ জি থেকে স্যার। নিক, আমার টেবিল থেকে নিক, অথবা আমার হাতে আছে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে পালাক, সবই চুরি হবে, কারণ জি আমার স্যার। দখল থেকে নিচ্ছে আমার অনুমতি ছাড়া। জি। তাহলে এখানে দখলটা খুবই গুরুত্বপূর্ণ। এ মেরামত করার জন্য তার ঘড়ি একজন মেকার বা জুয়েলার, এখানে বলছে জুয়েলার বলতে যে ঘড়ি মেকানিক, ওয়াচ মেকানিক বোঝাচ্ছে, জি স্যার। জেড এর নিকট দেয়, যা জেড তার দোকানে নিয়ে যায়। এখন মনে করেন আপনার একটা ঘড়ি নষ্ট হয়ে গেছে, মজার বিষয় হচ্ছে আমার একটা ওয়াল ঘড়ি 10 বছর চললো, চলার পরে দেখছি যে মেশিনের সমস্যা হচ্ছে, মানে সবসময় টাইম কি হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। তো আমি মেশিনটা সার্কিটের পরিবর্তন সমস্যা করে হবে। নিয়ে আসলাম, 10 বছর সার্ভিস দিল, দামি ঘড়ি ছিল, ওয়াল ঘড়ি। জি তো স্যার। আমি ওইটা যে কিছু ওয়াল ঘড়ি টিক 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 করে চলে, ওইটা না, যেটা স্মুথ করে চলে, হ্যাঁ, জি, জি। সুইফট, যেটা সুইফট ঘড়ি সেটা। জি। তো আমি সেটা চেঞ্জ করে নিয়ে আসলাম, আজকে নিয়ে আসলাম মেরামত করে, এবং একটা নতুন কিনেও নিয়ে আসলাম, কারণ ওইটা যদি আবার স্লো হয়ে যায়। তো হাতে ঘড়ি মোবাইলে ঘড়ি, কিন্তু ওয়াল ঘড়িটা থাকা খুবই জরুরি, কারণ জি সবাই স্যার। আমরা কর্মজীবী, বের হয় খেতে খেতেও তাকাতে হয় কয়েকবার, মিসেস স্কুলে যাবে তার আগে তাকায়, মেয়ে স্কুলে যাবে তার আগে তাকায়। তো ওয়াল ঘড়িটা খুবই জরুরি। তো এই ঘড়ি মনে করেন আমি দিলাম, আমারই উদাহরণ দিই, এই ঘড়িটা আমি মেকানিকের কাছে দিলাম যে ভাই দেখেন তো কি অবস্থা। তো মেকানিক বলল রেখে যান, আমি দেখছি, ঠিক করার পর আমি একদিন রাখি যে ঠিকভাবে টাইম চলছে কিনা। তো আমি রেখে আসলাম মনে করেন, তাহলে মেরামতের কোনো মজুরি পাওনা নেই। তবুও এখন আমি বললাম কত টাকা লাগবে, বললো যে হ্যাঁ ঠিক আছে 200 টাকা লাগবে, আমি 200 টাকা দিয়ে দিলাম মনে করেন। কেমন দিয়েছেন, জি। জেড ঘড়িটি আটকে রাখতে পারে ভেবে জেড এর দখলে অনধিকার প্রবেশ, দোকানে অনধিকার প্রবেশ ও আক্রমণ করে ঘড়িটি জেড এর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসে।
আমার ঘড়ি, এখন আমার ঘড়ি মূল্যবান, এখন জি হাত ঘড়ি কিছু কিছু মূল্যবান আছে না, রোলেক্স যদি হয় জি জি কয়েক লক্ষ জি টাকা স্যার। দাম। তো এখন আমি ঘড়ি সারতে দিলাম দোকানদারকে, এবং বললো যে এটা সারতে 1,000 টাকা লাগবে, আমি 1,000 টাকা দিয়েও দিলাম। কিন্তু আমি বুঝতে পারলাম যে মনে হয় ঘড়িটা আমাকে দিবে না, তার আমার ঘড়ির প্রতি কি হয়েছে, নজর লোভ পড়েছে, হয়েছে। জি জি লোভ হয়েছে। এখন এটা ভেবে জি যদি স্যার। আমি জোর করে তার দোকানে প্রবেশ করি এবং তার হাত থেকে ছিনিয়ে নিয়ে যদি চলে আসি, এক্ষেত্রে এ চুরি সংগঠন করেনি, আমার জিনিস আমি নিয়ে আসছি, জি কিন্তু অসাধুভাবে ঘড়িটি গ্রহণ করেনি। তার মানে আমার জিনিস আমি যেহেতু পেমেন্ট দিয়ে দিয়েছি এবং সে আমাকে দিচ্ছে না, তাহলে আমার জিনিস আমি নিব না? আমি জোর করে নিলেও এখানে অপরাধ হবে না, চুরি হবে না, অপরাধ হবে না, কারণ চিনি নেওয়া জিনিসটা তো হবে না। আমারই, জিনিসটা তো আমারই। কিন্তু জি স্যার। জি যদি আমি তার পেমেন্ট না দিই, পেমেন্ট না দিয়ে জোর করে মানে তার থেকে কাজ করাই নিলাম, কিন্তু সে 500 টাকা বা 1,000 টাকা যে দাবি করছে, সে টাকা যদি আমি না দিই, না দিয়ে যদি জোর করে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু এখানে কি হবে, চুরি হয়ে যাবে। সেখানে চুরি হবে। জি স্যার। জি অথবা আমি যদি গোপনে নিয়ে আসি তাকে জানতে না পেরে, কারণ আমার উদ্দেশ্য কি তাকে পেমেন্ট দিব না, সেক্ষেত্রেও কিন্তু চুরি হবে। আর পেমেন্ট দিলে চুরি হবে না, তার মজুরি পাইলে তো পেমেন্ট চুরি দিলে হবে। চুরি হবে না, পেমেন্ট দিয়েছি সে আমাকে ঘড়ি দিবে, এটা স্বাভাবিক। তো আমাকে ঘড়ি দিচ্ছে জি না, স্যার। তাহলে আমি কি ঘড়ি তার কাছে রেখে দিয়ে চলে আসবো? তাহলে আমি না জোর স্যার। করে ঢুকে নিয়ে চলে আসবো। আচ্ছা, যদি ঘড়িটি মেরামতের মজুরি পাওনা থাকে এবং জেড কে তার প্রাপ্য মজুরি হতে বঞ্চিত করার অভিপ্রায়ে, এখন আমি যদি মনে করি তোমাকে আমি আর টাকাও দিব না, আমি জোর করে নিয়ে চলে যাব, তাহলে জেড এর দখল হতে এই ঘড়িটি ছিনিয়ে নেয়, তবে এটি চুরি হবে। তার মানে আমার ঘড়ি আমি মেকারের আমি কাছ নিলে থেকে চুরি হবে। টাকা না দিয়ে যদি নিয়ে আসি, তাহলে চুরি হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করি আপনাদের, মালিক কি নিজের সম্পত্তি চুরির দায়ে অভিযুক্ত হতে পারে কিনা? পারে, কোনো কোনো ক্ষেত্রে পারে স্যার। এই যে এই ক্ষেত্রেই পারে। তার এই মানে ক্ষেত্রে আপনি পারে। নিজের সম্পত্তি নিজের চুরির দায়ে কি হতে পারেন, ওই দোষী হতে মজুরি পারেন। পরিশোধ করা না করার কারণে এটা চুরি হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া এছাড়া আরো অনেক ক্ষেত্র হতে পারে, আপনি নিজের জিনিস নিজে চুরি করে অন্যকে ফাঁসাতে পারেন, পারেন না? জি স্যার। আচ্ছা, মনে করেন আমি একটা মোবাইল ফোন, একটা মনে করেন আইফোন, 2 লক্ষ টাকা দাম, আমি দিয়ে আসলাম দোকানে, এটা সারতে বললো যে এটা একটু সমস্যা হয়েছে, 10,000 টাকা লাগবে। তো আমি কি করলাম, রিসিট দেন, আপনি আমি আইফোন যে রেখে আসবো, রিসিট দেন, তখন আমার মোবাইল নম্বর নিয়ে যে আইফোন এত, মডেল এত রাখলাম, কালকে নিয়ে যাবেন, এবার একটা রিসিট দেয় না দোকানে, দামি জিনিস জি হলে, স্যার। জি দামি জিনিস। ল্যাপটপ জি কম্পিউটার এগুলো সারতে গেলে। এখন আমি জি আইফোন দিলাম, দিয়ে সারতে দিলাম, পরের দিন যে দেখলাম যে দোকানে সবাই একটু অমনোযোগী, আমার আইফোনটা টেবিলের উপরে রাখা আছে সারা। এখন আমি এটা গোপনে নিয়ে নিলাম, আমার মনে করেন আইফোনটা গোপনে এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমার পকেটে ঢুকিয়ে রাখলাম, ঢুকিয়ে আমি বলছি আমার, হয়তো বা আমার সাথে কেউ ছিল, তাকে দিয়ে আইফোনটা সরাই দিলাম, এবং আমি বলছি আমার ফোন দাও এবং রিসিট, এই যে তাহলে নিজের জিনিস নিজে চুরি করে আবার আমি রিসিট দেখে বলছি যে আমাকে আবার দাও। জি বুঝতে স্যার। পারলেন সিচুয়েশনটা কি? জি তাহলে কি হবে, জি এটা স্যার। নিজের জিনিস নিজে চুরি করে হলো না? জি স্যার। জি তার মানে এখানে দখল অন্যের ছিল, অন্যের দখলে ছিল, আপনার অন্যের হইলো, দখলে এখন ছিল। তো পণ্য দখলে আসলো স্যার। জি যেহেতু অন্যের দখলে ছিল, তখন এই আইফোনটা, যেহেতু যারা মোবাইল মেকার বা আর ওনার রিপেয়ার করে, সম্মতি ছাড়া নেই। হ্যাঁ, হ্যাঁ, তো ওনার তো এখন সম্মতি টেম্পোরারি, নেই। টেম্পোরারি ভাবে এটার দায়িত্ব যেহেতু তার কাছে আছে, ওই দোকানে আছে, আমার কাস্টডিতে নাই, যদিও আমিও প্রকৃত মালিক, কিন্তু বর্তমানে যেহেতু তার দোকানে আছে, সে এটার দখলে আছে এবং সে এটার আপাতত মালিক, তাই না? কারণ তার এই জি জিনিসটা কি করতে হবে, হেফাজতও করতে হবে, এটা তার দোকান থেকে হারিয়ে গেলে সে ক্ষতিপূরণ দিবে না আমাকে। অবশ্যই স্যার। জি তার মানে তার দোকানে থাকা মানে তার দখলে আছে এবং আপাতত সেই এটার মালিক, যেহেতু তার দোকানে আছে। তো তার দোকান জি থেকে আমিও যদি নিই, প্রকৃতপক্ষে আমি মালিক, তারপরেও নিজের জিনিস নিজে চুরি করার দায়ে দোষী হয়ে যাবে। তার মানে এটা একটা খুবই টেকনিক্যাল কোশ্চেন, নিজের জি সম্পত্তি স্যার। নিজে চুরি করা যায় কিনা। যায়, যায়। ঘটনা এরকম ঘটতেই পারে। আবার এ যদি ঘড়িটির বিপরীতে জেড এর নিকট হতে রেহেন গ্রহণ করে, রেহেন মানে ঋণ। কিছু ধার করলো বড়, হ্যাঁ, ধার, ঋণ নিল। জি এবং স্যার। জি জেড কে রেহেনের টাকা পরিশোধ ব্যতীত জেড এর বিনা সম্মতিতে জেড এর দখলে হতে এই ঘরটি ছিনিয়ে নেয়, তবু এটা চুরি হবে। তার মানে কোনোভাবে টাকা লেনদেন না করেই, মিটমাট না করে যদি আমি নিয়ে আসি নিজের জিনিস, এখানে দেখেন ওন প্রপার্টি, ওন প্রপার্টি হুম, হুম, জি স্যার। নিলেও সেটা চুরি হবে।
এ একটি পণ্য জেড এর মালিকানাধীন ও দখল থাকা অবস্থায় তার বিনা সম্মতিতে, সম্মতিতে বানানটা ঠিক করে নেবেন, এই অভিপ্রায় নিয়ে যায় যে যতক্ষণ না পর্যন্ত জেড তাকে একটি পুরস্কার হিসেবে প্রদান করছে ততক্ষণ পর্যন্ত এটি সে নিজের দখলে রাখবে। মনে করেন আপনার এক বন্ধু আপনার একটা বই, আপনার একটা কলম, বা আপনার একটা চেম্বারের একটা সুন্দর জিনিস পছন্দ হয়েছে, বা আপনার একটা ফোন পছন্দ হয়েছে, তো অথবা একটা ওয়াল ঘড়ি, অথবা একটা ডেস্কে রাখা কোনো শোপিস। হ্যাঁ, আপনার জি বন্ধু আসলো, জি তো বন্ধুর পছন্দ হলো, তো বন্ধুকে বন্ধু আপনাকে বললো যে দোস্ত বা বন্ধু, এই জিনিসটা আমার পছন্দ, এটা আমাকে গিফট করবে? তো এটা আপনারও খুব প্রিয় জিনিস, বললেন না দোস্ত এটা গিফট করতে পারবো না, এটার পরিবর্তে আমি তোমাকে এই ধরনের জিনিস আর একটা কালেকশন করে দিব। আমি এটা ওই শহর থেকে কিনেছিলাম বা বিদেশ থেকে আনিয়েছিলাম, সম্ভব হলে আমি আরেকটা তোমাকে এনে দিব, কিন্তু আমি এটা দিতে পারবো না, এটা আমার খুব পছন্দের। তখন বন্ধু যেহেতু জি, জিনিসটা পছন্দ হয়েছে, গোপনে সে ওটা নিয়ে চলে গেল আপনার সম্মতি ছাড়া, বা অথবা এটা আপনার চুরি। সম্মতিতে নিয়ে গেল যে দোস্ত আমি কিছুদিন ব্যবহার করি তারপর দিয়ে দিব। কারণ নিয়ে যাওয়ার পর বলছে তুমি যদি এটা আমাকে না দাও তোমাকে আমি আর ফেরত দেবো না, এটা আমাকে উপহার হিসেবে দাও, মানে আপনাকে ব্ল্যাকমেল করছে। তাহলে এটা এটাও কি হবে? দ্রষ্টব্য চুরি। স্যার। তাহলে এটা প্রথম যেদিন নিয়ে চলে গেল সেদিন চুরি হবে না, কিন্তু যেদিন দিতে চাইলো না, মানে অসাধু তার চিন্তা যখন থেকে আসলো, তখন থেকে তখন সেটা থেকে চুরি চুরি। হয়ে যাবে। তাই জি স্যার, জি। চুরি জিনিসটা বুঝতে কত জটিলতা, কত উদাহরণ। অনেক জটিল, অনেক জটিল স্যার এটা। দেখেন, বন্ধুর বিনা সম্মতিতে শুধুমাত্র পড়ার অভিপ্রায়ে তার বই গ্রহণ করলে তা চুরি নয়। মনে করেন আপনার চেম্বার থেকে পেনাল কোডের একটা বই, মোটা বই, সুন্দর বই, আপনার বন্ধু পড়ার জন্য নিয়ে গেল। আপনার সামনে যদি নিয়ে যায় তাও আপনার অনুমতি দিচ্ছেন, মুখে দেন আর না দেন। এখন আপনি নাই, চেম্বারে কেউ নাই, আপনার বন্ধু চেম্বারে প্রবেশ করে বই পড়ছে, প্রায়ই আপনার বন্ধু আপনার চেম্বারে আসে, বই পড়ে, আবার রেখে চলে যায়। তো আজকে ভেবেছে যে আমি বইটা বাসায় নিয়ে যেয়ে পড়বো, যেহেতু বন্ধু মানুষ, বন্ধুর চেম্বার থেকে একটা বই নিয়ে যেতে পারে, পরে হয়তো বা বলবে। তো এটা বন্ধুর জিনিস, বন্ধু নিয়ে যেতেই পারে, তাই না? জি, তো এটা যদি শুধু পড়ার উদ্দেশ্যে নিয়ে যায়, অসৎ উদ্দেশ্য না থাকে রেখে দেওয়ার, তাহলে চুরি হবে না। হবে না। জি স্যার। কোনো ব্যক্তির স্ত্রীর নিকট হতে ব্যক্তিত্বের কোনো সম্পত্তি ভিক্ষা হিসেবে গ্রহণ করলে তা চুরি নয়, এটা আমি আগে বললাম। যে আসলে সেটা জি যদি স্যার। ভিক্ষাই হয় 10-20 টাকা, বা কোনো পোশাক বা কোনো ফুড, এখানে লেখা আছে মানি, ফুড, ক্লথ, এগুলো সাধারণত আমরা দিই, পুরাতন পোশাক দিয়ে দিই, বা নতুন পোশাক জি একটা কিনে এনে রেখেছে সেটা দিয়ে দিল। মনে করেন একজন মসজিদের ইমাম সাহেব এসে বলছে যে আমার নতুন পোশাক নেই, আমি নামাজ পড়াতে পারছে না, স্বামীর একটা পাঞ্জাবি দিয়ে দিল, নতুন হোক, নতুন কিনেছে দিয়ে দিল, হয়তো এই বিশ্বাস আছে স্বামীর এটা দিলে কিছু বলবে না, তাহলে এটা একটা দান করে দিল। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কি, ভিক্ষাই তো, তাই না? জি দান করে দেওয়া, তো এটা, এটাকে বলা হচ্ছে চ্যারিটি, ইংরেজিতে বলছে চ্যারিটি। হ্যাঁ, তো এই চ্যারিটি করলে এখানে যদিও মালিক কিন্তু ওই স্ত্রী না, হাজবেন্ড, কিন্তু হাজবেন্ড তার ওয়াইফকে এই পারমিশন দিয়ে রেখেছে, এই অধিকারটুকু তো আছে স্বামীর ওপর স্ত্রীর, যেটা জি আমি স্যার, অলরেডি বলেছি। অবশ্যই আছে। জি এবং এটার কারণে স্বামী কিছু বলবে না, মানে তার একটা অলিখিত সম্মতি আছে। কোনো ব্যক্তির নিকট, কোনো ব্যক্তির স্ত্রীর নিকট হতে ব্যক্তিটির কোনো মূল্যবান সম্পত্তি যা স্ত্রীটি প্রদানের অধিকারী নয় তা অসাধুভাবে গ্রহণ করলে তা চুরি হবে। এখন স্ত্রীকে এসে বলছি যে আপনার হাজবেন্ডের একটা বই আছে, তো আমি জানি ওই বইটা খুব মূল্যবান, কিন্তু ওই স্ত্রী জানে না যে ওই বইটা আমাকে দিবেন, আমি পড়বো। তো ওই বইটা যদি দেয় তাহলে তো হাজবেন্ড খেপে যাবে, কারণ এটা মূল্যবান জিনিস। জি অথবা অন্য যে কোনো কোনো কিছু যেটা মূল্যবান সেটা যদি দিয়ে দেয়, স্বামী যদি একটু প্রভাবশালী হয়, মানে অর্থ সম্পদশালী হয়, আর স্ত্রী যদি একটু বোকাশোকা হয়, তাহলে ওই স্ত্রীকে বোকা বানিয়ে যদি দিয়ে দেয়, আমরা এই মুহূর্তে মনে পড়ছে আমার কি, আলাদিন এবং প্রদীপ, আশ্চর্য প্রদীপের গল্প মনে পড়ছে। ওই যে প্রদীপ জি দিয়ে দেয় না, পুরাতন প্রদীপ দাও, নতুন প্রদীপ নাও, পুরাতন প্রদীপ দাও। তো পুরাতন প্রদীপ জি দিয়ে দিয়েছিল না, দিয়ে দেওয়ার কারণে পুরো জি রাজ্য স্যার। চলে গেল। তো জি না বুঝে যদি স্ত্রী দিয়ে দেয় তাহলে এই যে ব্যক্তি নিয়ে নিবে, হ্যাঁ, এটা কিন্তু চুরি হয়ে যাবে। তার মানে ওই যে পুরাতন প্রদীপ যে নিয়ে গেল, হ্যাঁ, যে ব্যক্তিটা, এটা কিন্তু সে চুরি করলো, স্ত্রীর সাথে প্রতারণা করলো। তার মানে প্রদীপটা যে নিয়ে গেল এটা কিন্তু চুরি করে নিয়ে গেল।
যদি স্ত্রী নিজে থেকে দিয়ে দিল, কিন্তু স্ত্রী দিয়ে দিল এটা যে মূল্য কত না বুঝেই দিল, তাই না? জি। এটাই যে জাদুর প্রদীপ, এটা যদি বুঝতো। কারণ আলাদিন কিন্তু দিত গোপন না। রেখেছিল বিষয়টা, প্রদীপের যে জাদুর বিষয়টা ওই রাজকুমারীর কাছে গোপন রেখেছিল, সে জানলে কি আর দিত? না জেনেই না দিয়ে স্যার, দিয়েছে। তার মানে এইটা যে চালাকি করে নিল, হাত থেকে দিয়ে দিল, এটা কি? চুরি করে নিয়ে গেল। চুরি করে নিয়ে গেল। অন্যের সম্পত্তি সরল বিশ্বাসে নিজের মনে করে গ্রহণ করলে তা চুরি হবে না, যেহেতু তা অসৎভাবে গৃহীত হয়নি। মনে করেন আপনি ট্রেনে যাতায়াত করছেন বা বাসে যাতায়াত করছেন, তো আপনার কাছে লাগেজ আছে বা ব্রিফকেস আছে বা ট্রলি আছে, একই ধরনের ট্রলি আপনার পাশের সিটেও আরেকজনের আছে। তা আপনি মানে এক্সচেঞ্জ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আপনি নামার সময় ভুল করে আপনারটা না নিয়ে তারটা নিয়ে নিয়েছেন, আর নিয়ে চলে গেলেন, এটা চুরি হবে না, কারণ আপনি তো ভুল করে নিয়ে গেছেন, নিজের মনে করে আরেকজনেরটা নিয়ে গেছেন। বুঝেছেন? জি স্যার। কিন্তু নিয়ে যে যদি আপনি দেখেন যে আপনারটার মধ্যে যা যা আছে এটা থেকে তার থেকে দামি 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 পোশাক আছে, জিনিস আছে যেটা আপনার কাজে লাগবে, তখন যদি আপনি ফেরত দেওয়ার চেষ্টা না করেন তাহলে আবার চুরি হয়ে যাবে সেটা। চুরি বুঝতে হবে, জি। পেরেছেন? জি স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত 378 ধারায় পড়ছি। এবার শাস্তি। 378 ধারায় কি পড়লাম? চুরি কাকে বলে, চুরি কাকে চুরির বলে, 5টি চুরি উপাদান, চুরির 5টি ব্যাখ্যা এবং চুরির ব্যাখ্যা, অসংখ্য উদাহরণ। উদাহরণ। যে চুরির যত কিছু আমরা বোঝার চেষ্টা করলাম, তারপরেও চুরি থেকে এমসিকিউ প্রশ্ন করে আপনাদের আটকাতে পারবো। আরো অনেক জটিল আছে। মানে পেনাল কোডে আমার জানা যতগুলো অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে জটিল হচ্ছে চুরি। আর জি। আরেকটা হচ্ছে যে কালপেবল হোমিসাইড এবং মার্ডার, এই দুইটা সেকশন। 300 ধারা এবং 78 ধারা সবচেয়ে জটিল আমার কাছে। আশা করি আমি যেভাবে নোটে উপস্থাপন করেছি এবং বোঝানোর চেষ্টা করলাম, তো এইটা না আপনারা স্যার, আশা আমার করি বুঝলাম। বুঝেছেন, যেন সমস্যা না হয়। এবার আমরা চুরির জন্য এখানে পাশাপাশি কয়টা সেকশন দেখতে পাচ্ছি? 4টা, এক পলকে দেখতে পাচ্ছেন। জি। আর আমি এই যে দেখতে এখানে পেরেছি। এখানে যে চিহ্ন ব্যবহার করি, এই চিহ্নের অর্থ কি? সাজা। এই চিহ্নের অর্থ কি? শাস্তি বা দণ্ড। আমি এটা বলিনি আপনাদের? জি স্যার। তা আপনি যখনই দেখছেন যে এই সেকশনের সাথে এইভাবে চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এগুলো শাস্তি, যেমন এই যে শাস্তি, শাস্তি, তাই না? শাস্তি। কোথাও যদি শাস্তি নাও লিখে রাখি, ধরে নেবেন এই চিহ্ন আছে মানে কি শাস্তি, বা এখানে আচ্ছা। বছর উল্লেখ করা আছে মানে কি এটা কারাদণ্ড। এখানে বছর জি উল্লেখ স্যার। করা, এখানে 3 বছর সবই, এখানে কারাদণ্ড কথা নাই, তারপরেও ধরে নিতে হবে এটা কারাদণ্ড। এটা আমার নোটের শাস্তি স্টাইল, নিয়ে এটা তো আসলাম। বুঝে গেছেন। জি স্যার। তাহলে চুরির যদি মামলা হয় 378 ধারায় কখনো মামলা হয় না। 378 ধারার সংজ্ঞার সাথে যদি ঘটনা মিলে যায় তাহলে এটা মামলা হবে 379, 80, 81 অথবা 82। 379 কখন মামলা হবে? চুরির শাস্তি যখন খোলা বা উন্মুক্ত স্থানে যদি কোনো কিছু চুরি করে, মানে বাড়ির বাইরে, দোকানের বাইরে, বাইরে, হ্যাঁ আউটডোর। আপনার একটা বাড়ির ইংলিশ বাড়ি লিখে রাখতে বাইরে। পারেন এখানে, এখানে লিখে রাখতে পারেন আউটডোর। আউটডোর। হ্যাঁ আউটডোর, আউটডোরে যদি চুরি করে তাহলে 3 বছর, সবচেয়ে কম সাজা। ভাই আপনার মূল্যবান জিনিস আপনি আউটডোরে কেন রাখবেন? চোরকে দাওয়াত দিয়েছেন যে ভাই আসো আমার জিনিস চুরি করে নিয়ে যাও। না আপনার স্যার। যদি আম বাগান থাকে, আম বাগানে পাহারার ব্যবস্থা করতে হবে যখন আম বড় হবে, না হলে তো চোর চুরি করবেই, তাই না? স্যার, চোরের কাজ আপনার চুরি বাড়ির করা। বাড়ির বাইরে উন্মুক্ত স্থানে কোরবানির সময় গরু রাখা যাবে না, তাহলে মানুষ গরু চুরি করে নিয়ে চলে যাবে, যাবে না? জি স্যার। বরং একটা ভালো মানুষ যার কোন চুরির ইচ্ছা ছিল না, বাইরে গরু বাঁধা থাকলে তার মনের মধ্যে লোভ হবে, আপনার দোষে চুরিটা হবে। মানে জি মালিক জি। মালিক অসতর্ক হলে চুরির সম্ভাবনা আরো বেড়ে যায়, তাই কিনা? মালিক মালিকের সাবধান হলে অবহেলার চুরি কম কারণে। হয়। জি স্যার। মালিকের অবহেলার কারণে। অসাবধানতা, অবহেলার কারণে চুরি হয়। তাই যেহেতু জি। মালিকেরও দোষ আছে, উন্মুক্ত জায়গায় চুরি হলে সাজা কম। ভাই আপনি লোভ দিয়েছেন তাই চুরি করেছে, তাই সাজা কম। 3 বছর মাত্র, এভাবে মনে রাখবেন। আচ্ছা, তিনশো থ্যাংক আশি ইউ স্যার। 380 বাসগৃহ, কত বড় সাহস, বাড়ির ভেতরে চুরি করতে ঢুকেছে। বা কোনো তাঁবু, কোনো গুদাম, গোডাউন, জলযান মানে কোনো জাহাজ যেখান দিয়ে জাহাজ। মাল আসছে, এখানে যদি চুরি করে তাহলে এই জায়গাগুলো সাধারণত আমরা ধরে নেব যে একটু সেফ জায়গা, নিরাপদ জায়গা, এখানে চুরি হবে না। তারপরেও চোরের কত বড় সাহস, এখানে চুরি করতে গেছে, সাহস বেশি, মালিক সতর্ক আছে, তারপরেও তাই একটু সাজা বেশি দিতে হবে, 7 বছর। এবং উপরে দেখেন অর্থদণ্ড, উভয়দণ্ড অথবা, আর এখানে কিন্তু অর্থদণ্ড প্লাস করে দেওয়া হয়েছে, মানে বেশি সাহস তো তাকে
কি করতে হবে? অর্থদণ্ড অবশ্যই দিতে হবে। বাড়ির ভিতর ঢোকা একটু সাহস বেশি না, একটু দুর্ধর্ষ হয়ে গেল। জি স্যার। 381, কেরানি, চাকর, কর্তৃক, মালিকের। মালিকের বানানটা ঠিক করে নেবেন, সম্পত্তি চুরি। তার মানে কোনো মালিকের সম্পত্তি তার কর্মচারী যদি চুরি করে, সেটা চাকর বা অন্য কেউ হোক, একজন মালিক তার ম্যানেজার যদি রাখে, বিভিন্ন পদে কর্মচারী থাকতে পারে না? জি একটা মালিকের বিভিন্ন পদে কর্মচারী রাখতে পারে, সবাই তার কি সার্ভেন্ট। হ্যাঁ। তো কোনো অফিসের বসের কোনো কিছু যদি কেউ নিয়ে নেয়, তাহলে তার সাজাও 7 বছর। কিন্তু 381 ধারায় মামলা হবে তখন। মনে করেন একজন দোকানের ম্যানেজার, ক্যাশিয়ার, সে চুরি করেছে, একটা ব্যাংকের ক্যাশিয়ার চুরি করেছে, তার নামে 381 ধারায় মামলা করতে হবে। কারণ ওই একজন চাকরে যে থালা বাসন যে চুরির কথা বললাম, হোটেলে থালা চুরি করছে, তো হোটেলে থালা চুরি করলে তার 381 ধারায় মামলা হবে, 379ও না, 80ও না। আচ্ছা, 381 ধারায় কেন মামলা হবে? কারণ সে চাকর এবং তার সাজা একটু বেশি। কারণ ভাই, যে রক্ষক সে যদি ভক্ষক হয়, রক্ষক মানে কি, তার এটা দেখাশোনা করার দায়িত্ব ছিল, সে এটা চুরি করে ফেলেছে, তাহলে তো আরো বিপদ। তাই কি তাকে একটু সাজা বেশি দিতে হবে, 7 বছর, কম দিলে হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। কারণ চাকর কর্তৃক চুরি করা সহজ না। এনি টাইম, যেমন আমার বাড়িতে একজন কাজের লোক আছে, একটা মেয়ে, সে ইচ্ছা করলে, এই যে আমার যে এখন ডেস্ক আছে, ডেস্কের উপরে 2টা স্মার্টফোন থাকে, আমার ঘড়ি থাকে, অনেক কিছুই পড়ে থাকে, অনেক সময় মানি ব্যাগও থেকে যায়। সে চাইলে এখান থেকে কোনো কিছু সরাই ফেলতে পারবে, কিন্তু আমি বুঝে ফেলবো যে কোনো কিছু সরিয়েছে। তো যেহেতু বুঝে ফেলবো, এই এই কারণে ভয়ে নাই না, অথবা সে সৎ তাই নাই না, এখন পর্যন্ত আমার বাসায় এসে কোনো কিছু চুরি করেনি। কিন্তু তার পক্ষে চুরি করা সম্ভব, সে যখন কাজ করে আমি ঘুমাই, আমার এই রুম একেবারে ফাঁকাই থাকে, সে চাইলে আমার কম্পিউটার মনিটর সব তুলে নিয়ে চলে যেতে পারবে, কিন্তু সেই সুযোগটা নিচ্ছে না। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এরপরে 382, কিন্তু সে চুরি করে কি পার পেয়ে যাবে? সে তো না চুরি করে স্যার। পার পেয়ে যাবে না, অ্যাডভোকেটের বাড়িতে চুরি করলে তার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আরো বেশি খারাপ অবস্থা। খুব যে নয় শুরু হয়ে গেল। না স্যার না। আচ্ছা, 382, চুরির সর্বশেষ সেকশন, আজকের সর্বশেষ সেকশন। এই কারণে আমি জি অল্প স্যার। সেকশন রেখেছি। 378 ধারায় পড়াতেই কিন্তু রাত 12টা বেজে যাচ্ছে, 11:30 প্রায় বেজে গেছে। চুরিকালে মৃত্যু ঘটানো বা আঘাত দান বা ভয় দেখানোর পূর্ব প্রস্তুতি সহ চুরি, এটা আবার কি? এই ধারায় যদি অপরাধ হয়, 382 ধারায়, সেক্ষেত্রে কে চুরি করছে সেটা ব্যাপার নাই, সে চুরির প্রিপারেশনটা কেমন সেটা দেখতে হবে। সেখানে সর্বোচ্চ সাজা 10 বছর। আচ্ছা, 382 ধারা বোঝার জন্য উদাহরণ আছে, পেনাল কোডে উদাহরণের ব্যবস্থা করে দিয়েছে, যেন বুঝতে সমস্যা না হয়। জেড এর দখলে থাকা সম্পত্তি এ চুরি করেছে। চুরি সংগঠনকালে জেড যদি বাধা প্রদান করে, তবে তাকে আঘাত করার অভিপ্রায়ে এড তার পকেটে একটি গুলি ভরা পিস্তল লুকিয়ে রাখে। এ অত্র ধারার অপরাধ করেছে। মনে করেন চোর, চোর চুরি করতে যাচ্ছে আরেকজনের বাড়িতে, কিন্তু পকেটের মধ্যে কিল রেখেছে, পিস্তল রেখেছে। পকেটের মধ্যে কেন পিস্তল রেখেছে? যদি কেউ বাধা দেয় তার চুরিতে, পিস্তল বের করে আটকানোর চেষ্টা করবে, হয় ভয় দেখাবে, তাহলে গুলি করে মেরে ফেলবে, তাই না? জি এখন যদি পিস্তল বের করে, পিস্তল বের করলে মালিক ভয় পাবে না, পাবে না? অবশ্যই বলতে স্যার। তো আমি এর আগে কি বললাম? চুরি প্লাস তাৎক্ষণিক ভয় ইকুয়াল টু কি? বয় দর্শুতা। দস্যুতা। তার মানে চুরি করার সময় পকেটে পিস্তল আছে, যদি পকেটেই থাকে, তাহলে এটা 382 ধারা। কোনো কারণে যদি সে ধরা পড়ে যেতে লাগে এবং পিস্তল সে যদি বের করে, গুলি করুক আর না করুক, পিস্তল বের করলেই তো ভয় পাবে, তখন সেটার চুরি থাকবে না, সেটা দর্শুতা হয়ে যাবে। কথাটা বোঝা গেল? জি স্যার। তার মানে সে প্রস্তুতি নিয়ে গেছে কিন্তু বের করেনি, তার পকেটে চাকু আছে কিন্তু সে বের করেনি, বা তার বন্ধু বান্ধবকে নিয়ে গেছে যে আমি ধরা পড়লে তোরা এসে আমাকে বাঁচাস, কিন্তু সে ধরাও পড়েনি, বন্ধু বান্ধবকে এগিয়ে আসাও দরকার হয়নি, মানে চোরের টিম সহ গেছে, বাড়ির আশপাশে 2জনকে ধরাই দিয়েছে, আমি ধরা পড়লে চিল্লাবো, তখন তোরা আসবি, এসে আমাকে বাসে নিয়ে যাবি, যেন ধরা না পড়ি। তো এই ধরনের যদি প্রিপারেশন নিয়ে যায়, 382 ধারা। এখন মনে করেন ধরা পড়ে গেছে, চিল্লিয়েছে, বন্ধুরা যে বাঁচিয়েছে, তখন এটা দর্শুতা হয়ে যাবে, 382 ধারা আর থাকবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে চুরি এবং দর্শুতার মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে।
এ জেড এর পকেট মারে। পকেট মারা কি? পিকিং পকেট, পকেট মেরে টাকা নিয়ে নেওয়া, মোবাইল ফোন নিয়ে নেওয়া। উক্ত সময় জেড যদি বাধা প্রদান করে, তাকে পাকড়াও করে, তবে তাকে প্রতিরোধ করার অভিপ্রায়ে এ তার সাথীদের আশেপাশে মোতায়েন করে রাখে, এ অত্র ধারার অপরাধ করেছে। মনে করেন বাসে হোক বা কোনো বাজারে ভিড়ের মধ্যে হোক, এই নামে একজন ব্যক্তি জেড এর পকেটে হাত দিয়ে কি টাকা তুলে নিবে, এবং বলা আছে তার 4-5 জন বন্ধু আশেপাশেই থাকবে। যদি ধরা পড়ে যায়, বা জেড বা জেড এর আশপাশে অন্য কোনো সাধারণ পাবলিক একে যদি ধরে ফেলে, তারা এসে একটা ঝামেলা সৃষ্টি করে একে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। তো এরকম যদি প্রস্তুতি থাকে তাহলেও 382 ধারার অপরাধ হবে, যদি বোঝা যায়। কিন্তু যদি সবাই চলে আসে, তখন আর চুরি থাকবে না, তখন দস্যুতা হয়ে যাবে। মানে পিস্তল, দর্শকতা চাকু যেটাই নিয়ে যাক না কেন, মনে করেন পকেটে করে দড়ি নিয়ে গেছে, বা চেন নিয়ে গেছে, সুতা নিয়ে গেছে, বা আপনার তার নিয়ে গেছে, বা মানে প্রোটেকশনের জন্য কোনো কিছু যদি নিয়ে যায়, হ্যাঁ, চুরি করার জন্য কি জি লাগবে? তার চুরি করার জন্য তার লাগবে হচ্ছে কোনো কিছু কাটার যন্ত্র, অথবা এই ব্যাকট্যাগ লাগবে। ব্যাকট্যাগ বাদে যদি প্রোটেকশনের জন্য, যে আটকা পড়লে নিজেকে সেভ করব, এটার উদ্দেশ্যে যদি কোনো কিছু নিয়ে যায়, তাহলে 382 ধারার অপরাধ হবে। তার মানে এ ডাকাত কিন্তু গোপনে চুরি করছে। যদি ধরা পড়ে তাহলে হব ডাকাত, আর ধরা না পড়লে আমি চোর। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা আশা করি খুব ইন্টারেস্টিং ছিল, বোঝানোর চেষ্টা করেছি। এটার পরও যদি না বোঝেন, আমার আর সাধ্য নাই না না এ- স্যার, এর থেকে ধন্যবাদ এর স্যার। থেকে ডিপে বোঝানোর। এটা দেখার পরে যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের দুর্বলতা। তবে হ্যাঁ, আমি এটাকে আরো সুন্দর করার জন্য বললাম, নাটক, সিনেমা, বিভিন্ন ওয়েব সিরিজের কিছু কিছু ক্লিপ দিয়ে আমি পেনাল কোডকে উপস্থাপন করার চেষ্টা করছি, আমার প্ল্যানিং এ ইনশাল্লাহ। আছে। তখন জি আরো স্যার, সুন্দর হবে। ইনশাল্লাহ। এখন আপনি বুঝতে পারলেন, তখন আরো মনে থাকবে বেশি। জি, এখন কারো তো প্রশ্ন বোঝা থাকলে প্রশ্ন যেভাবে করতে পারেন। পড়াশোনা। স্যার আপনার রিটেন আর প্রশ্ন ইয়েটা তো আছে? মনে হয় 1 তারিখ থেকে দিচ্ছেন স্যার। 2 তারিখ থেকে 2 তারিখ রিটেন থেকে, ক্লাস শুরু দুই হবে, তারিখ 2 তারিখ থেকে। থেকে। এবং আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নোটগুলো কুরিয়ার করতে শুরু করব। ইয়ের রিটেন নোট বই রেডি। টাকাটা রিটেন নোট ইয়েতে দিব। রিটেন নোট যখন কুরিয়ারের জন্য রেডি হবে, প্রিন্ট হয়ে যাবে, তখন আপনাদের সবাইকে বলবো নতুন করে ঠিকানা দিয়ে দেন। রিটেন নোট রেডি, কুরিয়ার করব। যারা রিটেন ব্যাচে ভর্তি হয়েছেন তাদের জন্য প্রযোজ্য। আর যারা রিটেন রিটেন বেস ব্যাচে ভর্তি, ভর্তি হয়নি, স্যার রিটেন বেস ভর্তি কত তারিখ থেকে শুরু হয়েছে? রিটেন ব্যাচে তো ভর্তি চলছে, ভর্তি হয়ে যান। আচ্ছা ঠিক আছে স্যার, আগামী দিনে আমি পেমেন্ট পাঠিয়ে দেবো স্যার। হ্যাঁ। আর এমসিকিউ ফাইনাল টাচ নোট কখন দিব, এই প্রশ্ন অনেকেই করছেন। তো এমসিকিউ ফাইনাল টাচ নোট আমি বলা আছে যে পরীক্ষার 1 মাস আগে দিব। পরীক্ষা কবে হবে দেখা যাক। এই এই কোর্সটা আগে কমপ্লিট করি ঠিকভাবে। এটা শেষ করার পরে তখন আমরা রিভিশন বা ফাইনাল টাচ কোর্স যখন শুরু করব, সেখানে আমরা তখন ফাইনাল টাচ নোট দিব। আমাকে ঠিক ভাবতে আছে। দেন কখন কি দিতে হবে। আশা করি যে আপনাদের থেকে আমি ভালো জানি কখন কোনটা পড়তে হবে, তাই না? জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ। জি তো আমি বলি, এই নোটটা আপনার হচ্ছে মেন, এটাই আপনাকে পাস করাবে। আর ফাইনাল টাচ নোট হচ্ছে রিভিশন নোট। আপনি আগে নিজের পড়াটা যদি না হয়, আপনি রিভিশন কিভাবে করবেন? না পড়ে কি রিভিশন করা যায়? না স্যার, না। আগে নিজেকে প্রস্তুত করেন, এই এই নোটটা পড়ে নিজেকে রেডি করেন, তারপরে ওই নোট দিয়ে প্র্যাকটিস হবে, রিভিশন হবে। অনেকেই চাচ্ছেন ওই আচ্ছা, নোটটাই আগে। তার মানে তখন এই নোটটা কি তাকে রেখে দেবে, এই নোট আর পড়বে না, ওকে। সেলফে সেলফে পড়ে থাকবে। এই নোট না পড়ে ওই নোট পড়লে আপনি কিছুই বুঝবেন না, খুব একটা লাভ হবে না। এটাই পড়তে হবে স্যার। জি আমি যদি উদাহরণগুলো ডিপে বুঝিয়ে না দিই, এই জায়গা থেকে চুরি থেকে প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন না। চুরি সংক্রান্ত ধারা কয়টি আছে? 5টি। কয়টি ধারা আছে? ফার্স্টেই। 5টি। এই 378 আর এই 4টা, 5টি। দেখেন, চুরির উপাদানও 5টি, ঠিক আছে? চুরির ব্যাখ্যাও 5টি। উপাদান ফার্স্টে, দাঁড়াও ফার্স্টে। হ্যাঁ, এখানে চুরি সংক্রান্ত ধারাও 5টি, ব্যাখ্যা আবার আছে। ব্যাখ্যাও আছে 5টি, সবই 5। মনে রাখা সহজ না? উ- প্যানেল টেস্ট নোটে এগুলো কিছু উপাদানও টেকনিক ফার্স্টে। দিয়ে দিব। হুম। জি স্যার। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে ঠিক আছে। ক্লাসটি শেষ করছি। জি, আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকবেন, নিয়মিত ক্লাস করবেন, আগামী শনিবারে যেন পরীক্ষা মিস না হয়।